আচ্ছা শোনো তো, গ্যাসের আমরা মোটামুটি 4টা সূত্র শিখছি। 4টা সূত্র কি কি ছিল? যখন আমাদের তাপমাত্রা এবং মোল সংখ্যা কনস্ট্যান্ট থাকে তখন আমরা কি বলতে পারি? পি ইজ প্রপোর্শনাল টু, না, ভি ইজ প্রপোর্শনাল টু কি বলতো ভাইয়া? 1/p। এটা ছিল কি আমাদের 1 নাম্বার সূত্র, যেটাকে আমরা কি বলি? বয়েলের সূত্র, তাই না? এবং বয়েলের সূত্র থেকে আমরা কি পাই? একটা সূত্র পাই। কিরকম সূত্র ভাইয়া? P1V1 ইকুয়াল টু কত? P2। ঠিক আছে। তারপরে দেখো ভাইয়া, চার্লসের সূত্র থেকে আমরা কি পাই? চার্লসের সূত্রে আবার কি তাপমাত্রাকে কনস্ট্যান্ট রাখে না। চার্লসের সূত্রে কাকে কনস্ট্যান্ট রাখে? চাপ এবং কাকে? মোল সংখ্যাকে। যখন চাপ এবং মোল সংখ্যা কনস্ট্যান্ট থাকে তখন চার্লসের সূত্র অনুসারে কি বলতো ভাইয়া? ভি ইজ প্রপোর্শনাল টু 1/p ছিল, কেউ বলো না কেন? হ্যাঁ, আচ্ছা, চার্লসের সূত্রে যখন চাপ এবং মোল সংখ্যাকে কনস্ট্যান্ট রাখে তখন আমরা কি পাই বলতো ভাইয়া? আয়তন, যেটা সেটা কি পরম তাপমাত্রার সমানুপাতিক। তো এখান থেকে আমরা আবার কি সূত্র পাই? V1/T1 ইকুয়াল টু কত বলতো ভাইয়া? V2/T2। এটা আসলে কত বলতো? এটা আসলে কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট ভ্যালু। এটা কি একটা কনস্ট্যান্ট ভ্যালু? তো এখন দেখো ভাইয়া, চিন্তা করো, V ইজ প্রপোর্শনাল টু 1/p যখন কি তাপমাত্রার মোল সংখ্যা কনস্ট্যান্ট, V ইজ প্রপোর্শনাল টু T যখন কি বলতো ভাইয়া? চাপ এবং মোল সংখ্যা কি কনস্ট্যান্ট। এখন বলতো ভাইয়া, যদি V ইজ প্রপোর্শনাল টু 1/p হয়, V ইজ প্রপোর্শনাল টু T হয়, তাহলে কি আমরা লিখতে পারি না যে ভাইয়া V ইজ প্রপোর্শনাল টু, ঠিক আছে, 1/p ইনটু T? এটা লিখতে পারি না বলতো ভাইয়া? সাধারণ ম্যাথমেটিক্স থেকে লিখতে পারি? লিখতে পারি? বুঝি নাই, দুইটা একসাথে কিভাবে লিখবেন? A is proportional to x, A is proportional to y হইলে A is proportional to xy লেখা যায়। এটা বুঝো না কারা কারা? একটু হাত তোলো তো। এটা বুঝো না কারা কারা? একটু হাত তোলো তো ভাইয়া। না ভাইয়া, একই গ্যাসের উপরে আমরা বয়েল এবং চার্লস দুইজনের সূত্র একসাথে ইউজ করতেছি। হ্যাঁ, দুইজনের সাথে শোনো শোনো। না, আচ্ছা প্রেসার শোনো, কনস্ট্যান্ট। বলতেছি এটা বলতেছি। বাট এই জিনিসটা ম্যাথমেটিক্স এর এই রুলসটা জানো না কারা কারা? জাস্ট এটা বলো, এটা কি হয় এটা আমি বোঝাচ্ছি, বলো এটা কারা কারা জানো না? যে মনে করো A is proportional to x, A is proportional to y, তাহলে আমরা যে লিখতে পারি A is proportional to xy, এটা জানো না কারা কারা? যারা জানো না তারা ভাইয়া 9-10-এ সময়টা তোমরা খুবই ওয়েস্ট করছো, আসলে খুবই দুঃখের সাথে আমরা বলতে পারি। তোমরা এটা কি বলো ভাই, এখন থেকে একদম মনের মধ্যে গেঁথে নিবা, ঠিক আছে? একদম মনের মধ্যে গেঁথে নিবা যে মনে করো আমরা যদি বলি, ঠিক আছে, তোমাদের কি মনে আছে যে আমাদের যে কুলম্বের সূত্রটা কি ছিল? কুলম্বের সূত্রটা ছিল F ইজ প্রপোর্শনাল টু কি বলতো ভাইয়া? Q1 Q2। আবার এটা কি ছিল? ওই চার্জের গুণফলের সমানুপাতিক ছিল, এবং কি ছিল বলতো? এই চার্জের মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক। সেখান থেকে আমরা কি পাইতেছিলাম? F is proportional to 1/d²। তো এই দুইটাকে আমরা মিলাই এইভাবে লিখছিলাম না, F is proportional to Q1 Q2 divided by d²। তার মানে তোমরা যখন 9-10-এ কুলম্বের সূত্রটা শিখছো, কুলম্বের সূত্রটাও কিন্তু এভাবেই শিখছো, তাই না? যে যখন একটা জিনিস দুইটা আলাদা আলাদা জিনিসের সমানুপাতিক হয় তখন আমরা কি লিখতে পারি? যে আসলে এটা আসলে কি দুইটার গুণফলেরও সমানুপাতিক হবে। তুমি চিন্তা করো কি চিন্তা করবো বলো তো? মনে করো যে আহ মনে করো যে এখানে একটা বস্তু আছে, ঠিক আছে? এখানে একটা বস্তু আছে, এই বস্তুটার যে সরণ, ঠিক আছে, এই বস্তুটার যে সরণ সেটা মনে করো একটা বলের সমানুপাতিক, ঠিক আছে, 1 নাম্বার বলের সমানুপাতিক। আবার দেখো তো ভাইয়া, তুমি যদি চিন্তা করো যে এখানে আরো একটা বল প্রয়োগ করতেছে, এই বলেরও কি সমানুপাতিক হবে না এই সরণটা? অবশ্যই সরণ হবে, মানে সমানুপাতিক হবে। তো এখান থেকে তুমি বলতে পারো না যে ভাইয়া দুইটা বলের গুণফলেরও সমানুপাতিক হবে, যেহেতু দুইটা বলের সাথে সম্পর্কিত? এটা কিন্তু তুমি বলতে পারো, ঠিক আছে, এটা কিন্তু তুমি বলতে পারো। তো এটা মাথায় রাখবা, যখন কোন একটা জিনিস আলাদা আলাদা দুইটা জিনিসের সমানুপাতিক হয় তখন আমরা কি বলতে পারি বলতো? ওই জিনিসটা আসলে কি দুইটার গুণফলেরও সমানুপাতিক হবে, ঠিক আছে? ওইটা কি হবে? দুইটার গুণফলের সমানুপাতিক হবে। এখন যে কোয়েশ্চেনটা তোমাদের মাথায় আসবে, ভাইয়া এখানে তো আমি বয়েলের সূত্র আর চার্লসের সূত্র একীভূত করে ফেলছি, ঠিক আছে? এখন বয়েলের সূত্রে তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে, চার্লসের সূত্রে কি থাকে? চাপ কনস্ট্যান্ট থাকে। তাহলে এখানে কি কনস্ট্যান্ট থাকবে? ভাইয়া এখানে হচ্ছে চাপ এবং তাপমাত্রা কোনোটাই কনস্ট্যান্ট থাকবে না, দুইটাই কি বলতো ভাইয়া পরিবর্তিত হইতে পারবে। তাহলে কনস্ট্যান্ট থাকবে কে বলতো ভাইয়া? মোল সংখ্যা, ঠিক আছে? তার মানে যখন আমি এই জিনিসটা লিখতেছি, দুইটাকে একীভূত করতেছি, তখন আসলে কি বলতো ভাইয়া? মোল সংখ্যা কনস্ট্যান্ট থাকবে, বাকি একটা ফ্যাক্টরও কি থাকবে না? কনস্ট্যান্ট থাকবে না। তিনটাই কি হইতে পারে? পরিবর্তিত হইতে পারে। তাহলে দেখো তো ভাই, এখান থেকে আমরা কি লিখতে পারি? ভি ইজ ইকুয়াল টু, এই সমানুপাতিক যেটা, এই চিহ্নটা উঠাই আমরা কি বসাইতে পারি? এখানে একটা সমানুপাতিক ধ্রুবক বসাইতে পারি, তাই না?
সমানুপাতিক উঠাই দিয়ে আমরা কি বসাইতে পারি, সমানুপাতিক ধ্রুবক বসাইতে পারি। তাহলে কে ইনটু কি বলতো ভাই, টি ডিভাইড বাই পি। তাহলে এখান থেকে আমরা যদি যে তিনটা রাশি আছে, চলক আছে, সেটাকে বাম পাশে পাঠিয়ে দিই, তাহলে আমরা কি লিখতে পারি, পিভি বাই টি ইজ ইকুয়াল টু কত, কনস্ট্যান্ট। তো এই লাইনটা দিয়ে তুমি কি বুঝতেছো, মনে করো তুমি একটা পাত্রে কিছু পরিমাণ গ্যাস নিলা, ঠিক আছে, একটা পাত্রে কি নিলা, কিছু পরিমাণ গ্যাস নিলা। এই গ্যাসের পরিমাণ পরিবর্তিত না করে, গ্যাসের পরিমাণ পরিবর্তিত না করে, মানে কোনো গ্যাস এখান থেকে বের না করে বা নতুন কোনো গ্যাস অ্যাড না করে, যদি তুমি এই যে গ্যাসটার চাপ, আয়তন বা তাপমাত্রা যাই পরিবর্তন করো না কেন, যাই পরিবর্তন করো না কেন ভাইয়া, এই যে অনুপাতটা, এই অনুপাতটা কি হবে, অলওয়েজ কনস্ট্যান্ট হবে। ঠিক আছে ভাইয়া, অলওয়েজ কি হবে, কনস্ট্যান্ট হবে। শর্তটা কি, গ্যাসের পরিমাণ চেঞ্জ করা যাবে না। গ্যাসের পরিমাণ যদি তুমি চেঞ্জ না করো, তাহলে কি বলতো ভাইয়া, চাপ আয়তনের গুণফল এবং কি তাপমাত্রার যে অনুপাত, এটা অলওয়েজ কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। তার মানে মনে করো একটু নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য তুমি প্রথমে চাপ পাইলা P1, ঠিক আছে, আয়তন পাইলা V1 এবং তাপমাত্রা পাইলা T1, এবং তুমি তাপমাত্রা, চাপ এবং আয়তন যেটা সেটা পরিবর্তন করে ফেললা, পরিবর্তন করে তুমি শেষ আয়তন, তাপমাত্রা, চাপ পাইলে হচ্ছে P2, V2 এবং কি বলতো ভাই T2। তাহলে বলতো এই যে সমন্বয় সূত্র অনুসারে কোন জিনিসটা কারেক্ট হবে বলতো ভাই, তুমি এটা লিখতে পারো P1 V1 ডিভাইড বাই T1 ইজ ইকুয়াল টু কত বলতো ভাইয়া, P2 V2 ডিভাইড বাই কত, T2। এটা তুমি লিখতে পারো। এভাবে যতই পরিবর্তন করো না কেন, এই অনুপাতটা কি হবে, অলওয়েজ কনস্ট্যান্ট হবে। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া, আমি এই জিনিসটা বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে তাহলে দেখো, যখন আমাদের সামনে ম্যাথ আসবে, যখন আমাদের সামনে ম্যাথ আসবে গ্যাস নিয়ে, তখন আমরা দেখব কোন জিনিসটা কনস্ট্যান্ট আছে, ঠিক আছে। যদি তাপমাত্রা এবং গ্যাসের পরিমাণ কনস্ট্যান্ট থাকে, আমরা চোখ বন্ধ করে কোন সূত্র ইউজ করব, বয়েলের সূত্র ইউজ করব। যদি চাপ এবং মোল সংখ্যা কনস্ট্যান্ট থাকে, সেক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে কার সূত্র ইউজ করব, চার্লসের সূত্র, ঠিক আছে। যদি তাপমাত্রা, চাপ, আয়তন তিনটারই পরিবর্তন হয়, আমরা চোখ বন্ধ করে কোনটা ইউজ করব, সমন্বয় সূত্র ইউজ করব। এছাড়াও তোমাদের আরো একটা সূত্র ছিল, কার সূত্র বলো তো ভাইয়া, গে লুসাকের সূত্র। হ্যাঁ, গে লুসাকের সূত্রে কে কনস্ট্যান্ট থাকতো, আয়তন আর মোল সংখ্যা কনস্ট্যান্ট থাকতো। তখন আমরা কি বলতে পারতাম, চাপ ইজ প্রপোর্শনাল টু কি, তাপমাত্রা, ঠিক আছে। তার মানে যদি আয়তন আর মোল সংখ্যা, আয়তন আর গ্যাসের পরিমাণ কনস্ট্যান্ট থাকে, আমরা চোখ বন্ধ করে কোনটা ইউজ করতে পারবো, গে লুসাকের সূত্র যেটা, এটা ইউজ করতে পারবো। এবং হাস্যকর বিষয় হচ্ছে ভাইয়া, এই তিন টাইপের, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গে লুসাকের সূত্র, তিনটা সূত্র ইউজ না করে তুমি যদি সমন্বয় সূত্রটা ইউজ করো, তাহলে অটোমেটিক কি হয়ে যাবে, অটোমেটিক ম্যাথ যেটা আছে সেটা মিলে যাবে। কেন বলতো ভাইয়া, যদি তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে, তাহলে এই T1 আর T2 কি হবে, সেম হবে। তাহলে T1 আর T2 কি, দুই সাইড থেকে কাটাকাটি হয়ে কি পাবো, আমরা বয়েলের সূত্র পেয়ে যাব। যদি চাপ কনস্ট্যান্ট থাকে, তাহলে P1 আর P2 কি হবে, সমান হবে। তার মানে এই বাম পক্ষ আর ডান পক্ষ থেকে কি P1 P2 কাটাকাটি হয়ে যাবে। তাহলে অটোমেটিকলি আমরা কার সূত্র পেয়ে যাব, চার্লসের সূত্র পেয়ে যাব। যদি আয়তন কনস্ট্যান্ট থাকে, তাহলে V1 আর V2 কি হবে, সমান হবে। তাহলে V1 আর V2 কি হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে। তাহলে অটোমেটিকলি আমরা কি পাবো, গে লুসাকের সূত্র যেটা, সেটা পেয়ে যাব। ঠিক আছে ভাইয়া, তো তোমরা কিন্তু এই তিনটা সূত্র ইউজ না করে শুধুমাত্র সমন্বয় সূত্র দিয়েই সব ম্যাথ করে ফেলতে পারো, ঠিক আছে। তারপরেও তিনটা সূত্র যেহেতু শিখছো, সহজ সূত্র, তো তোমরা কি এই তিনটা সূত্রই ইউজ করবা। তো এই গে লুসাকের সূত্র থেকে আমরা কি পেয়েছিলাম, P1 ডিভাইড বাই T1 ইজ ইকুয়াল টু কত, P2 ডিভাইড বাই T2, ঠিক আছে। তো এই যে চারটা সূত্র, এছাড়াও তোমাদের অ্যাভোগাড্রোর একটা সূত্র আছে, তো এগুলাতে তো কারো কোনো প্রবলেম নেই, তাই না। আমরা আজকে আসছি শুধুমাত্র ম্যাথ করাইতে, ঠিক আছে। আমরা শুধু ম্যাথ করবো একটু করে, এই সূত্রগুলো যদি ঠিক থাকে। ঠিক আছে ভাইয়া, এতটুকু পর্যন্ত ক্লিয়ার? আর তোমাদের ঘনত্বের কনসেপ্ট আছে, ঘনত্ব আমি এখন পড়াবো না, ঠিক আছে। ঘনত্ব আমি সবগুলা শেষ করানোর পরে একদম ঘনত্ব দিয়ে করাবো, ওই ঘনত্ব নিয়ে আলাদা একটা ক্লাস হবে। তো ঘনত্বের ম্যাথগুলা কি তোমরা এখন স্কিপ করবা, ঠিক আছে। আমি যখন ক্লাস শেষ করাবো, তোমরা বইতে দাগায় নিবা যে এখানে ঘনত্বের কথা বলছে, এখানে ঘনত্বের কথা বলছে, এখানে ঘনত্বের কথা বলছে। তো যখন আমি ঘনত্ব নিয়ে পুরো একটা ক্লাস করাবো, তখন কি ঘনত্ব দিয়ে বাকি সবগুলা ম্যাথ করাই ফেলবা, ঠিক আছে। ঘনত্ব এক্সক্লুসিভ একটা ক্লাস হবে। তো এই যে সূত্রগুলা, গ্যাসের যে সূত্রগুলা, এই সূত্রগুলা নিয়ে কারো কোনো কনফিউশন আছে, কারো কোনো কনফিউশন আছে, কারো কোনো কনফিউশন নেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমরা কি করবে, আজকের ক্লাসের পরে বইয়ের বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গে লুসাকের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র দিয়ে যতগুলা ম্যাথ আছে সবগুলা তোমরা ট্রাই করতে পারো। ইভেন সমন্বয় সূত্র দিয়েও সবগুলা ট্রাই করতে পারো। কোনটা করবা না, আদর্শ গ্যাসের সমীকরণ দিয়ে ট্রাই করবা না, আর ঘনত্ব দিয়ে ট্রাই করবা না, বাকি সবগুলাই তোমরা দেখবা মিলাইতে পারতেছো যদি আজকের ক্লাসের ম্যাথগুলা ভালোভাবে করো। তো তোমরা জানো যে শুরুতে আমি কিছু ম্যাথ করাই ফেলছি, ঠিক আছে। অলরেডি যখন আমরা বয়েলের সূত্র শিখাইতেছিলাম, তখন তিনটা ম্যাথ করাইছি, চার্লস থেকে একটা করাইছি, গে লুসাক থেকে একটা করাইছি। তো ওইগুলা করবা, ওইগুলা খুব ইম্পর্টেন্ট ম্যাথ, ওইগুলা অবশ্যই করে নিবা। তো যেহেতু ওইগুলো আমি আগে করাইছি, এগুলো আমি কি সামনে করাবো না, ঠিক আছে। তাহলে চলো আমাদের 1 নাম্বার ম্যাথ। 1 নাম্বার ম্যাথে বলছে
25°C তাপমাত্রায় 125 সেন্টিমিটার কিউব আয়তনের পাত্রে নির্দিষ্ট পরিমাণ গ্যাস 99.99 কিলোপ্যাসকেল চাপে রাখা আছে। একই তাপমাত্রায়, ঠিক আছে, তাপমাত্রা ফিক্সড রেখে একই তাপমাত্রায় 0.15 লিটার আয়তনের অন্য পাত্রে ওই গ্যাসগুলাকে স্থানান্তরিত করা হলে ওই পাত্রে গ্যাসের চাপ কত হবে বা গ্যাসের চাপের পরিবর্তনটা কতটুকু হবে, এটা তোমার বের করা লাগছে। ঠিক আছে, তো এই কোশ্চেনটা সবাই তুলে ফেলো। এবং আমি যদি ফার্স্ট কথা বলি তাহলে অবশ্যই বলবা ভাই একটু স্লো যান। ঠিক আছে, যখন আমি ওভার এক্সাইটেড হয়ে যাই, পড়াশোনায় অনেক মজা পেয়ে যাই, তখন আমি আসলে অনেক দ্রুত কথা বলা শুরু করি নিজের অজান্তেই। ঠিক আছে, তো এই জন্য ভাইয়াকে বলবা যে ভাইয়া একটু আস্তে যান, স্লো যান, আস্তে 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 কথা বলি, ক্যাচ করতে পারতেছি না। তাহলে কোশ্চেনটা তুলে ফেলো সবাই। 25°C তাপমাত্রায় 125 সিসি আয়তনের পাত্রে নির্দিষ্ট পরিমাণ গ্যাস আছে, কত চাপে বলো তো ভাই? 99.99 কিলোপ্যাসকেল চাপে। ঠিক আছে, তাহলে একটা পাত্র আছে, এই পাত্রের আয়তন কত? 125 সিসি মানে সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তো এই পাত্রের চাপ কত? এই পাত্রের চাপ হচ্ছে 99.99 কিলোপ্যাসকেল। ঠিক আছে, ধরে নিয়ে এই পাত্রের আয়তন যেটা সেটা V1 এবং চাপ কত? V1। ঠিক আছে, এই তাপমাত্রা টি কত? টি হচ্ছে 25°C। এটা কথা, এটা আছে তো বলছে কি এই যে গ্যাসগুলোকে অন্য আরেকটা পাত্রে স্থানান্তরিত করা হইলো একই তাপমাত্রায়, তার মানে তাপমাত্রা কনস্ট্যান্ট রেখে এই যে গ্যাসগুলা, এই গ্যাসগুলাকে কি বলতো ভাইয়া? আরেকটা পাত্রে কি করা হইলো? স্থানান্তর করা হইলো। ঠিক আছে, তার মানে তাপমাত্রা কনস্ট্যান্ট রেখে এই গ্যাসগুলাকে কি আরেকটা পাত্রে স্থানান্তর করা হইলো। বলতো ভাইয়া এই গ্যাসগুলাকে যদি আমি আরো একটা গ্যাসের পাত্রে স্থানান্তর করি, বলতো এখানে এই পাত্র আর এই পাত্রে গ্যাসের যে পরিমাণ, গ্যাসের যে মোল সংখ্যা, এই মোল সংখ্যায় কোনো পরিবর্তন হবে? হ্যাঁ ভাইয়া। তাহলে এখানে বলতো এই যে এই পাত্র থেকে যে গ্যাস আমি এই পাত্রে নিয়ে গেলাম, এর ফলে যে আমার আয়তনের পরিবর্তন হইলো, চাপের পরিবর্তন হইলো, এখানে কনস্ট্যান্ট আছে কে কে বলতো ভাইয়া? তাপমাত্রা আর মোল সংখ্যা। এরা কি কনস্ট্যান্ট না? জি ভাইয়া। তাপমাত্রার মোল সংখ্যা কনস্ট্যান্ট। তাহলে বলতো গ্যাস এই পাত্র থেকে এই পাত্রে নেওয়ার ফলে এই পাত্রটার আয়তন কত? 0.5 লিটার। তাহলে গ্যাসের আয়তন কি হবে? পাত্রের আয়তনের সমান। তাহলে আমরা V2 এর মান কি বলতে পারি? 0.15 লিটার। তো চাপ, এখানে গ্যাসের চাপ P2 এর মান কত হবে সেটা আমাদের বের করা লাগবে, তাই না? তো বলো তো ভাই এই প্রসেসে তাপমাত্রা এবং মোল সংখ্যা কনস্ট্যান্ট, তাহলে সূত্রটা কি হবে? বয়েলের সূত্র। তো বয়েলের সূত্র, হ্যাঁ বয়েলের সূত্রটা কি ছিল? V1 কত? P2 V2। তাহলে জানো তোমরা কি P1 এবং V1 এর মান জানো? অবশ্যই জানো। P1 এর মান কত? 99.99 কিলোপ্যাসকেল। V1 এর মান কত? 125, কত? 125 সিসি, তাই না? 125 সেন্টিমিটার কিউব। বলো P2 এর মান কত? বের করতে হবে। P2 এর মান বের করা লাগবে। ঠিক আছে, বলো V2 এর মান কত? 0.15 লিটার। এখন দেখো তো ভাইয়া আয়তনের একক, এই সাইডে আছে সেন্টিমিটার কিউব, এই সাইডে আছে কি লিটার। তো লিটার আর সেন্টিমিটার কিউব কি আমরা কাটাকাটি করতে পারবো? করতে পারবো? পারবো না। এজন্য হয় তোমার সেন্টিমিটার কিউবকে লিটারে নিতে হবে, অথবা লিটারকে কিসে নিতে হবে? সেন্টিমিটার কিউবে নিতে হবে। তো আমরা কি জানি 1 লিটার সমান কত সেন্টিমিটার কিউব? 1000 সেন্টিমিটার কিউব। তাহলে 0.15 লিটার সমান কত সেন্টিমিটার কিউব হবে বলো তো? কত হবে? 150 সেন্টিমিটার কিউব হবে না? 1000 এর সাথে 0.15 গুণ করলে কত হয়? 150 হয় না ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আয়তন কি আমরা 0.15 লিটার লিখবো নাকি 150 সেন্টিমিটার কিউব লিখবো? ভাইয়া অ্যান্সার হবে 8.83325 8 পয়েন্ট 8 পয়েন্ট, এই কত আসে বলো তো? চাপ কত আসে? 83.325 83.325। 325। তাহলে তোমার যে পরিবর্তিত এই পাত্রে যে গ্যাসের চাপ সেটা কত কিলো প্যাসকেল হবে? 83.325 কিলো প্যাসকেল হবে। এখন চাপটা তুমি পেয়ে গেছো, বলো তো এই প্রক্রিয়া চাপের পরিবর্তন কতটুকু হয়? তাহলে চাপের পরিবর্তন সমান কি? শেষ চাপ মাইনাস আদি চাপ, তাই না? তাহলে 83.325 মাইনাস কত? 99.99 কিলো প্যাসকেল। তো বলো তো আনসার কত হয়? আনসার কত হয়?
-16.665। -16.665 কিলো প্যাসকেল। তার মানে কি বলতো ভাইয়া, 16.665 কিলো প্যাসকেল চাপ কি হয়, হ্রাস পায়। মাইনাস চিহ্ন কেন আসছে, হ্রাসের জন্য আসছে। আর কতটুকু হ্রাস পায়, এতটুকু হ্রাস পায়। তাহলে বুঝতে পারছো এই ম্যাথটা ভাইয়া সহজ ম্যাথ ছিল নাকি কঠিন ম্যাথ ছিল? এই সহজ ম্যাথ ছিল নাকি কঠিন ম্যাথ ছিল? এটা সহজ ম্যাথ। অনেক সহজ ম্যাথ ছিল। তো তোমরা এত চুপচাপ কেন বলো তো? তোমাদের কি এই ম্যাথটা কঠিন লাগতেছে? হ্যাঁ, কঠিন লাগতেছে? জি না না ভাইয়া, ভাই, একদম আচ্ছা, একদম সহজ। আচ্ছা, বেশি সহজের জন্য চুপচাপ। তাহলে চলো আমরা আস্তে আস্তে কঠিন ম্যাথের দিকে আগাই, ঠিক আছে? তো আরো একটা ম্যাথ, এই ম্যাথে প্রবলেমে পড়ো নাই যারা ট্রাই করছে, এরকম আসলে কেউই নেই, সবাই কম বেশি প্রবলেমে পড়ছো। তো এরকম একটা কোশ্চেন দেওয়া আছে, সবাই কোশ্চেনটা তুলে ফেলো। 25°C তাপমাত্রায় একটি সিলিন্ডারে 10 ATM চাপে 50 লিটার হাইড্রোজেন গ্যাস আছে, ঠিক আছে? তো তোমার কাছে একটা সিলিন্ডার আছে এখানে। তো এই সিলিন্ডারে 25°C তাপমাত্রায়, ঠিক আছে, 10 ATM চাপে 50 লিটার হাইড্রোজেন গ্যাস আছে, ঠিক আছে? 10 ATM চাপে 50 লিটার হাইড্রোজেন গ্যাস আছে। বায়ুমণ্ডলের চাপ 25°C তাপমাত্রায় 1 ATM, ঠিক আছে? বায়ুমণ্ডল, এই সিলিন্ডারের বাইরে যে বায়ুমণ্ডলটা আছে, ওই বায়ুমণ্ডলের চাপ কি বলতো ভাইয়া? 25°C তাপমাত্রায় 1 ATM, ঠিক আছে? তো বলছে সিলিন্ডারের গ্যাস, মানে আমরা যদি সিলিন্ডারের মুখটা খুলে দিই, তাহলে এই সিলিন্ডারের মুখ দিয়ে কি পরিমাণ গ্যাস বাইরে বের হবে, ঠিক আছে? সিলিন্ডারের মুখটা যদি আমরা কি করে দিই, খুলে দিই, তাহলে কি পরিমাণ গ্যাস এই সিলিন্ডারের মুখ দিয়ে কি হবে, বাইরে বের হবে, সেটা তোমার কি করা লাগবে, জানা লাগবে। এখন এই কোশ্চেনটা তুলছো সবাই? এই কোশ্চেনটা তুলছো সবাই? না ভাইয়া, একটু সময় দেন। হ্যাঁ, এই কোশ্চেনটা তুলে, এই কোশ্চেনে তোমাদের সবারই না প্রবলেম। ভাইয়া তুলতে। হ্যাঁ তুলো, এই কোশ্চেনে তোমাদের সবারই প্রবলেম হবে, আমি জানি। (25°C তাপমাত্রায় একটি সিলিন্ডারে 10 ATM চাপে 50 লিটার হাইড্রোজেন গ্যাস আছে। বায়ুমণ্ডলের চাপ 25°C তাপমাত্রায় 1 ATM হলে সিলিন্ডারের মুখ খুলে দিলে কি পরিমাণ গ্যাস বের হবে? 2 নম্বর কোশ্চেন হচ্ছে সিলিন্ডারের যে পরিমাণ গ্যাস ছিল প্রথমে, ওই পরিমাণ গ্যাস দিয়ে 2 ATM চাপে 2 লিটার আয়তনের কতটি বেলুন ফোলানো যাবে, ঠিক আছে? কতগুলা বেলুন তুমি ফোলাইতে পারবা? এই কোশ্চেনটা, এটা তো সবারই প্রবলেম। ভাইয়া শেষ। আচ্ছা, তাহলে দেখো একটা সিলিন্ডার তোমাকে দেওয়া আছে, যে সিলিন্ডারে কি 25°C তাপমাত্রায় 10 ATM চাপে 50 লিটার গ্যাস আছে, ঠিক আছে? এখন বলো তো, সিলিন্ডারের মুখ খুলে দিলে কি এমন ঘটনা ঘটবে যে আসলে সিলিন্ডার থেকে গ্যাস বের হয়ে যাবে? হ্যাঁ, নিঃসরণ। আচ্ছা, ঠিক আছে, এটা ঘটবে। কতক্ষণ পর্যন্ত নিঃসরণ ঘটবে, কেউ আমাকে এটা বলতে পারবা? কতক্ষণ পর্যন্ত নিঃসরণটা ঘটবে, বা ব্যাপন যেটা, সেটা কতক্ষণ পর্যন্ত ঘটবে? যতক্ষণ ভাইয়া, পর্যন্ত চাপ যতক্ষণ ভেতরের সমান যে না চাপ হবে। বাহিরের চাপের সমান না হবে ততক্ষণ পর্যন্ত সেটা চলতে থাকবে। এক্স্যাক্টলি। তুমি যদি কি করো, তুমি যদি এই যে সিলিন্ডারটা আছে, ঠিক আছে, এই যে সিলিন্ডারটা আছে, তুমি যদি এই যে সিলিন্ডারটা আছে, এই সিলিন্ডারের মুখটা হচ্ছে খুলে দাও, ঠিক আছে? মুখটা যদি খুলে দাও, তাহলে এই সিলিন্ডারের ভিতর থেকে গ্যাস কি হওয়া শুরু করবে, বাইরের দিকে বেপিত হওয়া শুরু হবে, বাইরের দিকে কি হবে, বের হওয়া শুরু হবে। এখন কতক্ষণ পর্যন্ত গ্যাস বাইরের দিকে বের হবে বলো তো ভাইয়া? যতক্ষণ পর্যন্ত বাইরের যে বায়ুমণ্ডলের চাপ, সেটা কি গ্যাসের ভিতরের চাপের সমান না হোক, ততক্ষণ পর্যন্ত, তাই না ভাইয়া? জি ভাইয়া। একদম একদম তাই। তাহলে বলো তো ভাইয়া, যখন আমরা পাত্রের যে ইয়েটা, মুখটা খুলে দিব, ছিপিটা খুলে দিব, তখন গ্যাস যেগুলো আছে ওইগুলার আলটিমেটলি সবার শেষে চাপ কত হবে বলতো? আলটিমেট চাপটা কত হবে পরিবর্তিত হয়ে? দেখো, গ্যাসটা বাইরে বের হয়ে যাওয়ার অর্থ কি, গ্যাসের আয়তন বৃদ্ধি পাচ্ছে, এবং আয়তন বৃদ্ধি পাওয়ার কারণে কি হয়ে যাচ্ছে,
সিলিন্ডারের আয়তন তো নির্দিষ্ট, সিলিন্ডারের আয়তন তো আমরা বড় করতে পারবো না, বাট গ্যাসের আয়তন বড় হয়ে যাওয়ার কারণে সিলিন্ডারের ভিতরে গ্যাস আর থাকতে পারতেছে না। কোথায় চলে যাইতেছে? বায়ুমণ্ডলে চলে যাইতেছে। তো বায়ুমণ্ডলে যাইতে থাকবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত কি বলতো ভাইয়া বায়ুমণ্ডলের চাপটা গ্যাসের চাপের সমান হয়, মানে সিলিন্ডারের ভিতরের চাপের সমান হয়। তাহলে বলো তো ভাইয়া বায়ুমণ্ডলের চাপ যদি এটিএম হয়, 1 এটিএম হয়, ঠিক আছে, তাহলে আলটিমেটলি যে গ্যাসের ভিতরে যে গ্যাসগুলা থাকবে, মানে সিলিন্ডারের ভিতরে যে গ্যাসগুলা থাকবে এবং যেগুলা বাইরে বের হয়ে যাবে সবগুলা গ্যাসের আলটিমেট প্রেসারটা কত হবে বলো তো ভাইয়া? শেষ চাপ যেটা সেটা 5.5 atm আচ্ছা দেখো, এখানে তোমার সিলিন্ডারের ভিতরে কিছু গ্যাস ছিল, ঠিক আছে, যেই গ্যাসগুলা কি হয়ে যাচ্ছে? বাইরের দিকে বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। ততক্ষণ পর্যন্ত বের হবে যতক্ষণ না পর্যন্ত কি বায়ুমণ্ডলের চাপ সিলিন্ডারের চাপের ভিতরের চাপের কি হয়? সমান হয়। বলো তো ভাইয়া বায়ুমণ্ডল তো বিশাল জিনিস, বিশাল বড় একটা জিনিস না বায়ুমণ্ডল? হ্যাঁ, এই বায়ুমণ্ডলের এখন বলো তো এই সিলিন্ডার থেকে কিছু পরিমাণ গ্যাস যাওয়ার কারণে বায়ুমণ্ডলের চাপ কি বাড়বে? না ভাইয়া। বায়ুমণ্ডলের চাপ কিন্তু কনস্ট্যান্ট 1 এটিএম থাকবে। তার মানে কি বলতো ভাইয়া সিলিন্ডারের গ্যাস কতক্ষণ পর্যন্ত বের হতে থাকবে? যতক্ষণ না পর্যন্ত সিলিন্ডারের ভিতরের চাপ 1 এটিএম হয় ততক্ষণ পর্যন্ত বের হতে থাকবে না বলতো? জি ভাইয়া। অবশ্যই ততক্ষণ পর্যন্ত। তার মানে সিলিন্ডারের ভিতরে যে গ্যাসগুলা ছিল ওই গ্যাসের চাপ 1 এটিএম হওয়া পর্যন্ত কি বলতো ভাইয়া গ্যাস বের হতে থাকবে। তাহলে শেষ চাপ P2 এর মান কত? 1 এটিএম। এখন বলো তো ভাইয়া তো শেষ চাপ যদি হয় 1 এটিএম, তাহলে বলো তো 1 এটিএম চাপ এই প্রথমে যে গ্যাসগুলা ছিল সবগুলা গ্যাসের চাপ 1 এটিএম হবে না? সবগুলা গ্যাসের চাপ কিন্তু 1 এটিএম হবে। যতগুলা কি প্রথমে ছিল, প্রথমে যে 50 লিটার গ্যাস ছিল এই 50 লিটার গ্যাসের জন্যই কি বলতো ভাই শেষ চাপ যেটা সেটা কত হবে? 1 এটিএম হবে। এখন বলতো ভাইয়া 10 এটিএম চাপে ছিল 50 লিটার, আমরা যদি চাপ কমায় 1 এটিএম করে ফেলি বলতো ভাইয়া এই গ্যাসের যে আয়তন যেগুলা ছিল ওইগুলার আয়তন কি আর 50 লিটার থাকবে? 50 লিটার থাকবে আয়তন? আর না ভাইয়া। আয়তন থাকবে না, তো আয়তন পরিবর্তিত হয়ে যাবে V2, ঠিক আছে। এখন বলো তো ভাইয়া ভিতরের তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেন্টিগ্রেড, বায়ুমণ্ডলের তাপমাত্রা কত? 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে বলো তো ভাইয়া বায়ুমণ্ডলের যে তাপমাত্রা এটা এখানে কনস্ট্যান্ট রাখছে না প্রক্রিয়াতে? এই কনস্ট্যান্ট রাখছে না? জি ভাইয়া। অবশ্যই কনস্ট্যান্ট রাখছে, এবং গ্যাসের পরিমাণ যেটা সেটাও কিন্তু কনস্ট্যান্ট। তাহলে কোন সূত্র হবে? তাপমাত্রা এবং মোল সংখ্যা কনস্ট্যান্ট থাকলে কি হয়? বয়েলের সূত্র হয়। তাহলে এই যে প্রথম যে চাপটা সেটাকে আমরা P1 ধরলাম, আয়তনটাকে আমরা V1 ধরলাম, তাহলে আমরা বয়েলের সূত্র অনুসারে কি লিখতে পারি? P1 V1 = কত? P2। তাহলে যেখানে P1 এর মান কত বলো তো ভাইয়া? P1 এর মান হচ্ছে 10 এটিএম, V1 এর মান হচ্ছে 50 লিটার, P2 এর মান কত? 1 এটিএম, V2 এর মান আমরা বের করব। তাহলে বলো তো V2 এর মান কত লিটার হয়? 500 লিটার। তার মানে সিলিন্ডারের ভিতরে যে গ্যাসগুলা ছিল ওই মুখ খুলে দেওয়ার কারণে গ্যাসের আয়তন যেটা সেটা কত হয়ে গেছে? 500 লিটার হয়ে গেছে। এখন বলো তো ভাইয়া 500 লিটারের মধ্যে সিলিন্ডারের ভিতরে রাখতে পারবে কতটুকু গ্যাস? 500 লিটারের ভিতরে সিলিন্ডারের ভিতরে গ্যাস রাখতে পারবে কতটুকু বলো? 50 লিটার। 50 লিটার। তার মানে তুমি যখন এটা ছেড়ে দিবা, মানে এই ছিপিটা খুলে দিবা, তখন আয়তন তো একদম গণহারে বাড়বে। বাড়ার ফলে 50 লিটার গ্যাস কি থাকবে? সিলিন্ডারে থেকে যাবে, বাকিগুলা কি বলতো ভাইয়া অটোমেটিকলি কি বায়ুমণ্ডলে বের হয়ে যাবে। তাহলে বলতো ভাইয়া কি পরিমাণ গ্যাস বায়ুমণ্ডলে বের হবে? 550 কত লিটার বায়ুমণ্ডলে? 500 - 50। দেখো তোমার টোটাল গ্যাসের আয়তন হয়েছে 500 লিটার, তার মধ্যে সিলিন্ডারে থেকে যাবে কত লিটার? 50 লিটার। তাহলে বের হয়েছে কত লিটার বলো তো? 450 লিটার। তার মানে গ্যাস বের হবে কতটুকু? গ্যাস বের হবে 500 - কত? 50 লিটার। তাহলে কত লিটার হবে? 450 লিটার। তাই না ভাইয়া? তাই না ভাইয়া? এই ম্যাথটা বুঝতে পারছো সবাই? এই ম্যাথটা সবাই বুঝতে পারছো? সবাই? না বুঝলে বলো কোথায় বুঝো না, আমি কনফিউশন ক্লিয়ার করতে। হ্যাঁ ভাইয়া বলো। আচ্ছা জি ভাইয়া বলছো তো, না বুঝলে বলো, ভাইয়া কনফিউশন ক্লিয়ার করে দিচ্ছি। তো আমি আবার শুরু থেকে বলি, তোমার সিলিন্ডারে কিছু পরিমাণ গ্যাস ছিল, ঠিক আছে, একটা নির্দিষ্ট তাপমাত্রায় 10 এটিএম চাপে 50 লিটার গ্যাস ছিল। তো তুমি কি করছো? সিলিন্ডারের ছিপিটা খুলে দিছো। সিলিন্ডারের ছিপি যদি খুলে দাও স্বতঃস্ফূর্ত ভাবে সিলিন্ডার থেকে গ্যাস কি হবে? বায়ুমণ্ডলে চলে যাবে।
ঠিক আছে, কতক্ষণ পর্যন্ত যাবে? যতক্ষণ না পর্যন্ত সিলিন্ডারের ভিতরের গ্যাসগুলোর চাপ বায়ুমণ্ডলের গ্যাসের চাপের সমান হয়। এখন চাপ যেহেতু হ্রাস পাচ্ছে, আয়তন স্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে, তাই না? আয়তন বৃদ্ধি পেয়ে কি কত আয়তন হয় সেটা আমরা বের করে ফেলছি। দেখলাম যে ভাইয়া ভিতরের যে গ্যাসগুলা, এই গ্যাসগুলোর আয়তন পরিবর্তিত হয়ে কত লিটার হয়ে যায়? 500 লিটার হয়ে যায়। এখন এই ছিপি কি খোলা, এখন সিলিন্ডারের ধারণ ক্ষমতা হচ্ছে 50 লিটার, বাট গ্যাসগুলোর আয়তন হয়ে গেছে কত লিটার? 500 লিটার। এখন 500 লিটার গ্যাস কি সিলিন্ডারের ভিতরে থাকবে? থাকবে না। কত লিটার থাকবে? 50 লিটার থাকবে। তো 50 লিটার বাদ দিয়ে বাকি গ্যাসগুলো কোথায় চলে যাবে? পরিবেশ উন্মুক্ত হয়ে যাবে। তাহলে কত পরিমাণ গ্যাস পরিবেশে উন্মুক্ত হয়েছে? 500 মাইনাস 50, তার মানে কত? 450 লিটার, তাই না? তার মানে টোটাল গ্যাস কত পরিমাণ গ্যাস বের হবে বলো তো? 450 লিটার গ্যাস বাইরে বের হবে। এটা তাহলে সবাই বুঝতে পারছো। এখন বলো তো কতটি বেলুন ফুলানো যাবে? ঠিক আছে, এখন কতটি বেলুন ফুলানো যাবে এটার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভাইয়া কত আয়তন গ্যাস বেলুন ফুলানোয় তুমি ইউজ করতে পারবা। এখন দেখো ভাইয়া, সিলিন্ডার থেকে যে গ্যাসগুলা বের করছো, ঠিক আছে, এখান থেকে যে সিলিন্ডার থেকে যে গ্যাসগুলা বের করছো, এই সিলিন্ডার থেকে গ্যাসগুলা কি তুমি স্বতঃস্ফূর্ত ভাবে বের হয়েছে, নাকি তুমি একদম কোদাল দিয়ে কেচে কেচে বের করছো বলো তো? স্বতঃস্ফূর্তভাবে বের হয়েছে। স্বতঃস্ফূর্তভাবে বের হয়েছে, তাই না? এবং সিলিন্ডার থেকে যত পরিমাণ গ্যাস তুমি স্বতঃস্ফূর্তভাবে বের করতে পারবা, তত পরিমাণ গ্যাসই কি তুমি বেলুন ফুলাইতে ইউজ করতে পারবা। সিলিন্ডারের ভিতরে যে গ্যাসগুলা থেকে যাবে অটোমেটিক, ওই গ্যাসগুলা কি তুমি বেলুন ফুলাইতে ইউজ করতে পারবা বলো না তো? ভাইয়া। ওই গ্যাসগুলা কিন্তু তুমি বেলুন ফুলাইতে ইউজ করতে পারবা না। তার মানে সিলিন্ডার থেকে যত পরিমাণ গ্যাস স্বতঃস্ফূর্তভাবে বের হবে, ওই পরিমাণ গ্যাস কি তুমি বেলুন ফুলাইতে ইউজ করতে পারবা। বাকি যে গ্যাসগুলা সিলিন্ডারে থেকে যাবে, ওই গ্যাসগুলা কিন্তু তুমি বেলুন ফুলাইতে ইউজ করতে পারবা না। এখন এই ম্যাথটা আমরা কিভাবে করতে পারি? দেখো, এই ম্যাথটা দুইটা অংশ করার কারণে আমরা দুইটা ডেটা থেকে করতে পারি। যেমন প্রথম ডেটা যেটা, সেটা কি? সেটা হচ্ছে ওই 1 এটিএম চাপে 450 লিটার গ্যাস হচ্ছে বের হয়, এই একটা ডাটা। আরেকটা কি বলতো ভাইয়া? ওই 10 এটিএম চাপে 50 লিটার গ্যাস হচ্ছে এই পাত্রে ছিল, এটা হচ্ছে আরেকটা ডাটা। তো অধিকাংশ ক্ষেত্রে দেখা যাবে যে প্রথম ম্যাথটা দেয়া থাকলে দ্বিতীয় ম্যাথটা দিবে না, দ্বিতীয় ম্যাথটা দেয়া থাকলে কি প্রথম ম্যাথটা দিবে না। তো আমরা কি করব, প্রশ্নের যে ইনফরমেশন এটা ইউজ করেই চলো ম্যাথটা করে ফেলি। তো প্রশ্নের ইনফরমেশনটা কি ছিল? 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 10 এটিএম চাপে 50 লিটার হাইড্রোজেন গ্যাস একটা ইয়েতে ছিল, সিলিন্ডারে ছিল। তো এই সিলিন্ডার থেকে সিলিন্ডারে যে পরিমাণ গ্যাস আছে, সেই গ্যাসগুলো দিয়ে তুমি 2 এটিএম চাপে 2 লিটার আয়তনের কতটি বেলুন ফুলাইতে পারবা, সেই ম্যাথটা এখন আমরা করব। তাহলে সিলিন্ডারে কি পরিমাণ গ্যাস ছিল? 10 এটিএম চাপে 50 লিটার। এখন তুমি যে বেলুন ফুলাবা, ঠিক আছে, তুমি যে বেলুন ফুলাবা কত চাপে বেলুন ফুলাবা বলো তো? কত চাপে? 450 লিটার চাপ। না সরি, 2 এটিএম চাপে। 2 এটিএম চাপে। তাহলে বেলুন ফুলানোর কেসে তোমার P2 এর মান কত হবে? 2 এটিএম। তাহলে বলো তো 2 এটিএম চাপে তোমার এই যে 50 লিটার গ্যাস ছিল, ওই 50 লিটার গ্যাসের আয়তন কত হবে সেটা যদি আমরা V2 ধরি, তাহলে আমরা লিখতে পারি না P1 V1 P2 V2? লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। তাহলে P1 এর মান কত? এই গ্যাসের যে অবস্থায় ছিল, কত চাপে? 10 এটিএম চাপে, আয়তন কত ছিল? 50 লিটার। তাহলে লিখে ফেলো 50 লিটার। P2 এর মান কত? 2 এটিএম। এবার V2 এর মান তুমি বের করবা, তাহলে V2 এর মান কত আসে? কত? 225 লিটার। 225 না 50? 250 লিটার। 250। এক্স্যাক্টলি। তাহলে 250 লিটার। এখন বলো 250 লিটার গ্যাস তুমি পাচ্ছ, তাই না? কত চাপে? 2 এটিএম চাপে। এখন বলো তো 250 লিটার গ্যাসই কি তুমি বেলুন ফুলাইতে ইউজ করতে পারবা? পারবা? না ভাইয়া। পারবা না। না কেন ভাইয়া। কেন পারবা না? যখন তুমি সিলিন্ডারটাকে নিবা, ঠিক আছে, যখন তুমি সিলিন্ডারটাকে নিবা, নিয়ে ফুটা করে বেলুনে গ্যাস সাপ্লাই করবা, তখন গ্যাস সাপ্লাই করতে করতে আলটিমেটলি সবার শেষে যে সিলিন্ডারের সমপরিমাণ বা সম আয়তনের যে গ্যাসটা, সেই গ্যাসটা কিন্তু সিলিন্ডারে থেকে যাবে, স্বতঃস্ফূর্তভাবে আর বের হবে? আর কিন্তু বের হবে না। তাহলে 250 লিটারের ভিতরে কত লিটার গ্যাস তুমি বেলুন ফুলাইতে ইউজ করতে পারবা? 200 লিটার। 200 লিটার। ঠিক আছে, তাহলে বেলুন ফুলাইতে ইউজ করতে পারবা, তার মানে ইউজেবল গ্যাস একটা ইউ বেশি দিয়ে দিছি। আচ্ছা, তো ইউজেবল গ্যাসের পরিমাণ কত লিটার? ইউজেবল গ্যাসের পরিমাণ হচ্ছে 250 মাইনাস 50, তার মানে 200 লিটার। এখন বলো তো কতটি বেলুন ফুলাইতে পারবা? 250 ডিভাইড বাই 2, যেহেতু একটা বেলুনের আয়তন 2 লিটার, তাহলে কত? 100টি বেলুন ফুলাইতে পারবা। তাহলে বেলুন ফুলাইতে পারবা, বেলুনের সংখ্যা
বেলুনের সংখ্যা কত হবে বলো তো? 100টি, তাই না? টোটাল গ্যাস আছে 200 লিটার, আর কি প্রত্যেকটা বেলুনের আয়তন হচ্ছে 2 লিটার, তাহলে 200 কে 2 দিয়ে ভাগ করলে কত? 100। ঠিক আছে, তাহলে কতটি বেলুন ফুলাইতে পারবা? 100টি বেলুন ফুলাইতে পারবা। তো এই ম্যাথটাতে তোমরা সবাই কম বেশি আটকাও। তোমরা কোন জায়গাটায় আটকাও? তোমরা আসলে এই 50 যে বিয়োগ করা লাগবে এই বিয়োগটা তোমরা করো না, কেমন? তো এই বিয়োগটা করলেই কি তোমাদের ম্যাথটা সহজ লাগবে। বলো, কারো কোনো কোশ্চেন আছে এই ম্যাথে? ভাইয়া দ্বিতীয় ম্যাথটা একটু সামারাইজ করে দেন। আচ্ছা, দ্বিতীয় ম্যাথটা সামারাইজ করতেছি এরকম, তোমার কাছে মানে দ্বিতীয় ম্যাথটার সাথে প্রথম ম্যাথের তুমি তুলনাই করো না। প্রথম ম্যাথ আলাদা ম্যাথ, দ্বিতীয় ম্যাথ হচ্ছে আলাদা ম্যাথ। তো দ্বিতীয় ম্যাথের ক্ষেত্রে তোমার হয়েছিল কি, একটা সিলিন্ডারে কিছু পরিমাণ গ্যাস ছিল, কত 10 এটিএম চাপে 50 লিটার গ্যাস ছিল। তো এই গ্যাস দিয়ে তুমি 2 এটিএম চাপে বেলুন ফুলাবা। ঠিক আছে, 2 এটিএম চাপে কি বেলুন ফুলাবা। তো কয়টা বেলুন তুমি ফুলাইতে পারো, এটা হচ্ছে কোশ্চেন। এবং প্রত্যেকটা বেলুনের আয়তন যেটা সেটা হচ্ছে 2 লিটার। এখন বেলুন ফুলাবা কত কত চাপে? 2 এটিএম চাপে। তাহলে 2 এটিএম চাপে এই যে সিলিন্ডারের গ্যাসের যে আয়তন সেটা কত হয় সেটা আমরা ফার্স্টে বের করে ফেলবো। তো 2 এটিএম চাপে সিলিন্ডারের গ্যাসের যে টোটাল আয়তন সেটা কত হয়? 250 লিটার হয়। তার মানে 250 লিটার গ্যাস আছে সিলিন্ডারে। ঠিক আছে, 2 এটিএম চাপে 250 লিটার গ্যাস আছে সিলিন্ডারে। এখন কথা আছে কি ভাইয়া, এই 250 লিটার যে গ্যাস আছে, এই 250 লিটার গ্যাস কি তুমি এই সিলিন্ডার থেকে বের করতে পারবা? পারবা না। কেন বলো তো ভাইয়া? কারণ এই বের করতে করতে শেষ সময়ে যে সিলিন্ডারের সম আয়তন গ্যাস কিন্তু সিলিন্ডারে থেকে যাবে, স্বতঃস্ফূর্ত ভাবে কিন্তু বের হবে না। আর গ্যাস হচ্ছে এমন একটা জিনিস যেটাকে কি তুমি বেলচা দিয়ে কেচায় কি বের করতে পারবা না। ঠিক আছে, বালি বা কঠিন কোনো কিছু হলে, পানি হলে তুমি চামচ কেটে কেটে বের করতে পারতা, বাট গ্যাস তো বের করতে পারবে না। সেটা যদি স্বতঃস্ফূর্ত ভাবে বের হয় তাইলেই হবে, নইলে কিন্তু হচ্ছে না। তাহলে 250 লিটার যে গ্যাস আছে তার মধ্যে বের হয়েছে কত কত লিটার? 200 লিটার। তার মানে এই 200 লিটার ইউজ করে আমরা কি করতে পারবো? বেলুন ফুলাইতে পারবো। তো 2 লিটার লাগে, মানে একটা বেলুন ফুলাইতে লাগে 2 লিটার, তাহলে 200 লিটার দিয়ে কয়টা বেলুন ফুলাইতে পারবা? 200/2, তার মানে 100টি। তাহলে আনসার কত হবে বলো তো? 100টি হবে। তো এই দুইটা ম্যাথই তোমাদের হাজারিন আক্তারের বইয়ের ম্যাথ। তো করে ফেলবা আজকে, কেমন? ঠিক আছে, বুঝতে পারছো আশা ভাইয়া, করি। হ্যাঁ ভাইয়া বলো। ভাই ম্যাথ দুটো যদি একসাথে থাকতো তাহলে কি করতাম? একসাথে থাকলে তোমার আসলে সিদ্ধান্ত নিতে হইতো, তুমি আসলে 1 এটিএম চাপে 450 লিটার থেকে ম্যাথটা করবা, নাকি হচ্ছে 2 এটিএম চাপে ইয়ে থেকে করবা। ঠিক আছে, মানে দুইটা ইনফরমেশন থেকে তুমি ম্যাথটা করতে পারো, বাট আলটিমেটলি এই পার্টটা করা লাগবে। এখন P1 V1 কাকে ধরবে এটা তোমার উপরে আর কি। আচ্ছা, তাহলে সেকেন্ড ম্যাথ। স্থির চাপে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের তাপমাত্রা 35 ডিগ্রি সেন্টিগ্রেড হতে কত সেলসিয়াস বৃদ্ধি করলে তার আয়তন দ্বিগুণ হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো চাপ কি দিছে, কোশ্চেনটা তুলে ফেলো। স্থির। হ্যাঁ, চাপ কিন্তু স্থির। তাহলে পি হচ্ছে স্থির, আবার নির্দিষ্ট পরিমাণ গ্যাস, তার মানে পি আর এন যেটা সেটা কি স্থির। যদি চাপ স্থির থাকে, কোন সূত্র? চার্লসের সূত্র। তো চার্লসের সূত্র কি? ভি প্রপোর্শনাল টু টি, বা V1 ডিভাইড বাই T1 ইজ ইকুয়াল টু কত? V2 ডিভাইড বাই T2। এটা চার্লসের সূত্র, ঠিক না? কোশ্চেনটা তুলে ফেলো, তারপর বলতেছি। ভাইয়া তুলেছি। আচ্ছা, ভেরি গুড। তাহলে দেখো, স্থির চাপে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস হতে কত সেলসিয়াস বৃদ্ধি করলে তার আয়তন দ্বিগুণ হবে। ঠিক আছে, তো তোমার কাছে কিছু নির্দিষ্ট পরিমাণ গ্যাস আছে। ঠিক আছে, গ্যাস আছে, যে গ্যাসের তাপমাত্রা T1 হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এবং আয়তন V1 এর মান দেওয়া নাই। তো কি বলছে ভাইয়া? তাপমাত্রা বৃদ্ধি করছে। তাপমাত্রা কি করছে? কিছু পরিমাণ বৃদ্ধি করে T2 বানাই ফেলছে। T2 এর মান আমরা জানি না, বলছে T2 বানাই ফেললে তার আয়তন হচ্ছে দ্বিগুণ হবে। তো আগে আয়তন ছিল V1, তাহলে আয়তন যদি দ্বিগুণ হয়, শেষ আয়তন V2 এর মান কত হবে বলো তো ভাইয়া? 2 ইন্টু 2 ইন্টু V1। এখন বলছে হচ্ছে তাপমাত্রা কি পরিমাণ বের করা লাগবে। এখন কত সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে সেটা বের করা লাগবে। এখন কত সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এটা জানার জন্য আমাদের শেষ তাপমাত্রা কত হয়েছে সেটা আগে বের করা লাগবে। তাহলে শেষ তাপমাত্রা T2 হচ্ছে কি আমাদের বের করা, মানে কি বের করা হচ্ছে আমাদের টাস্ক। তাহলে কিভাবে বের করবো? দেখো, পি আর এন কি স্থির, যখন চাপ আর মোল সংখ্যা কনস্ট্যান্ট থাকে তখন আমরা ইউজ করি চার্লসের সূত্র। চার্লসের সূত্র কি? ভি ইজ প্রপোর্শনাল টু টি, বড় হাতের টি আর কি। তো এখান থেকে আমরা কি বলতে পারি? V1 ডিভাইড বাই T1 ইজ ইকুয়াল টু কত? V2 ডিভাইড বাই T2। তাহলে বলো তো V1 এর মান হচ্ছে V1, T1 এর মান কি হবে কেউ বলতে পারবা? 25 ডিগ্রি সেলসিয়াস। T1 এর মান হবে 25 ডিগ্রি সেলসিয়াস, তাই না? তো 25 ডিগ্রি সেলসিয়াস লিখে ফেলো এখানে।
কেলভিনে নিতে হবে ভাইয়া, কেলভিনে। ক্যালভিনে। 25 ডিগ্রি প্লাস 273। আচ্ছা এক্স্যাক্টলি। তো কেন ক্যালভিনে নিতে হবে? এই যে তাপমাত্রাগুলো ছিল একবারও কিন্তু বলা হয় না যে আয়তন তাপমাত্রার সমানুপাতিক। আয়তন আসলে কোন তাপমাত্রার সমানুপাতিক? পরম তাপমাত্রা বা ক্যালভিন স্কেলের তাপমাত্রার সমানুপাতিক। তার মানে এই যে সূত্রগুলা পাইছো সবগুলা সূত্র ইউজ করার জন্য তাপমাত্রা যেটা এটা অবশ্যই কোন স্কেলে রাখা লাগবে? ক্যালভিন স্কেলে রাখা লাগবে, নইলে কিন্তু তুমি এই সূত্রগুলা ইউজ করতে পারবা না। তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস সমান কত ক্যালভিন? এটা একটা বাচ্চাও বলে দিতে পারবে। 25 প্লাস 273 মানে 298 ক্যালভিন। ঠিক আছে, ক্যালভিন। তো V2 এর মান কত? V2 এর মান হচ্ছে 2V1। তো T2 এর মান আমরা বের করব। ঠিক আছে, T2 ফাজ ব্যাকটেরিয়ার মান আমরা বের করব। তো T2 ফাজ এর মান কত বলো তো? মান কত? V1 কাটা V1 কাটা, তাহলে T2 298 গুণ 2, তার মানে কত? 596। তো 596 ক্যালভিন সমান কত ডিগ্রি সেলসিয়াস কে বলতে পারবা? 596 মাইনাস 273 তাহলে কত সেলসিয়াস হয়? 323। কত? 596 323 মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস সমান 323 ডিগ্রি সেলসিয়াস। তো দেখো আগে তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, এখন হচ্ছে 323 ডিগ্রি সেলসিয়াস। বলো তো কত তাপমাত্রা বৃদ্ধি করছি? 298। 298। তাহলে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে 298 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু সেলসিয়াস স্কেলে বৃদ্ধি বের করতে বলছে সেলসিয়াস স্কেলে লিখবা। তাহলে কত? 323 ডিগ্রি সেলসিয়াস মাইনাস কত বলো তো? 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কত হয়? 298 ডিগ্রি সেলসিয়াস। তার মানে তুমি কত তাপমাত্রা বৃদ্ধি করলে এই আয়তনটা দ্বিগুণ হবে? 298 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তন যেটা সেটা কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে এই ম্যাথটা বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা সহজ ম্যাথ তাই না? আচ্ছা চলো সহজ কঠিন সব ম্যাথই করবো, যত টাইপের ম্যাথ করা যায়। তো এবার আমরা আরো একটা ম্যাথে চলে আসছি। তো সেটা হচ্ছে প্রমাণ অবস্থায় 10 লিটার মিথেন গ্যাসে অণুর সংখ্যা কত? এটা আসছে ডিউ 1718, মানে আমাদের সালে ঢাকা ইউনিভার্সিটিতে এই ম্যাথটা আসছে। ঠিক আছে, এই ম্যাথ সম্পর্কে একটা বলবো যে কেন এই ম্যাথটা করা কষ্ট করছিল। যদিও মনে হইতেছে অনেক সোজা ম্যাথ না, অনেক সোজা ম্যাথ, বাট এটা ঝামেলা ছিল। ভার্সিটি অ্যাডমিশন টেস্টে এই ম্যাথটা করা একটু ঝামেলার ছিল। কেন ঝামেলার আমি বলবো। তাহলে বলো তো এটা কিভাবে করবা? প্রমাণ অবস্থায় 10 লিটার মিথেন গ্যাসের অণুর সংখ্যা কত? আমরা জানি প্রমাণ অবস্থায় 22.4 লিটার কোন গ্যাস মানে কি বলতো ভাইয়া? 1 মোল, তাই না? প্রমাণ অবস্থায় বা এসটিপি, প্রমাণ অবস্থা মানে এসটিপি, এসটিপি তে 22.4 লিটার সমান 1 মোল। ঠিক আছে, তো এটা তোমরা মোল সংখ্যা দিয়েও করতে পারো। n = 22.4 মানে 10/22.4 এভাবে করতে পারো। 1 মোল মানে কত সংখ্যক অণু বলো তো? অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যক। ঠিক আছে, তাহলে বলো তো 1 লিটার সমান কতটি অণু? 22.4, তাই না? তাই না ভাইয়া? 1 লিটার সমান এতটি না? তাহলে 1 লিটার সমান এতটি, তাহলে বলো তো 10 লিটার সমান কত হবে? তার সাথে 10 গুণ। তাহলে বলো তো কতটি হয়? কতটি হয়? কতটি হয় বলো তো? 2.68 into 10 to the power 23। 2.68 into 10 to the power 23 টি, তাই না? এটা না आंसर? জি ভাইয়া। এটা কি এত কঠিন কোনো ম্যাথ? এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, তোমরা 10 সেকেন্ডে করে ফেলবা, 1 মার্ক পেয়ে যাবা। কিন্তু সমস্যা আছে। সমস্যাটা কি? ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। কেমনে করবো তাহলে? শেষ। এবার কেমনে করবা বলো? এবার কেমনে করবা? নাম্বার গেল। 1 নাম্বার গেল, তাই না? তো আসলে এটার একটা বেসিক ট্রিক্স আছে। বেসিক ট্রিক্স কি? দেখো, যখন দশমিকের তোমার কোনো কিছু থাকবে, ভাইয়া দশমিক গুলা উঠাই দিয়ে তারপর কাটাকাটি করবো। এত সোজা না ভাইয়া, এত সোজা না। এটা স্মার্টনেস দেখাইতে হবে, যথেষ্ট স্মার্টনেস দেখাইতে হবে, নইলে ঝামেলা আছে। ঠিক আছে, নইলে ঝামেলা আছে। মনে করো তুমি প্রথমে যেটা করতে পারো 6.02 into 10 to the power 23 টি আছে। আমি এমনিতেই দেখাইতেছি। ঠিক আছে, আমি এমসিকিউটা কিভাবে আনসার করছিলাম সেটা আমি দেখাই। এরকম আছে কেমন, এই ক্যালকুলেশনটা তোমার করা লাগবে, এবং এই ধরনের ক্যালকুলেশন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে প্রচুর আসে।
ঠিক আছে, প্রচুর আসে, টাইম দিবে না বাট এই ধরনের ক্যালকুলেশন দিয়ে দিবে। তখন তোমার যেটা করা লাগবে, তোমার আইকিউ খাটানো লাগবে। প্রথম যে কাজটা করতে পারো সেটা হচ্ছে কি বলতো ভাইয়া, আচ্ছা 22.4 না, 22.4 যেটা, এটাকে আমি প্রথমে 2.24 বানাই ফেলছি। কত বানাই ফেলছি? 2.24। কেন বানাইছি বলতেছি, ঠিক আছে, 2.24 বানাইছি। ঠিক আছে, যদি 22.4 কে আমি 2.24 বানাই, তার মানে কি বলতো ভাইয়া, দশমিকের মানে একটা শূন্য আমি কমাই দিছি। তার মানে কি বলতো ভাইয়া, হরকে আমি কি করছি, 10 দিয়ে ভাগ করছি, তাই না? হরকে আমি কি করছি, জি ভাইয়া। 10 দিয়ে ভাগ করছি। তাহলে লবকেও 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে এখানে কত হবে, 20, তাই না? এখন 2.24 কে আমি কল্পনা করে নিছি 2.25। কত কল্পনা করে নিছি? 2.25 কল্পনা করে নিছি। তো 2.24 আর 2.25 এর মধ্যে কোনো পার্থক্য আছে? পার্থক্য আছে? না ভাইয়া। এখন বলো তো, খুব বেশি। 10 কে 2.25 দিয়ে ভাগ করলে কত হয়? 4 হয় না? এই ভাগটা তো তোমরা পারো, যে 10 কে 2.25 দিয়ে ভাগ করলে কত হয়? 4 হয়, তাই না? এই জি 4 ভাইয়া। হয় না? তো 4 6 কত? 24। ভাইয়া 10 কে 2.25 দিয়ে ভাগ করলেও তো 4 পয়েন্ট সামথিং আসে। 10 কে 2.25, 4.45। 10 কে 2.25 দিয়ে ভাগ করলে হ্যাঁ সামথিং আসবে। কত আসবে? 4 পয়েন্ট কত আসবে? 4 পয়েন্ট, 4.45। আচ্ছা 4.4 আসলো, ঠিক আছে। এখন হ্যাঁ 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 এক্স্যাক্টলি 2.5 দিয়ে এরকম। যাই হোক, এটা আমি করতে পারছিলাম 4.4 বা এই টাইপের কোনো কিছু আসে, এটা অনুমান থেকে করা যায়, ঠিক আছে, অনুমান থেকে করা যায়। তো 4.4 কে তুমি 6 দিয়ে গুণ করলে গুণফল কত হয় বলো তো? কত হয়? 24.4। 24.4 এর চেয়ে একটু বেশি, ঠিক আছে। মনে করো তুমি 4.5 ধরতে পারো, অথবা 4 দিয়ে গুণ করো, তাহলে কত হবে? 24 সামথিং হবে, ঠিক আছে। তাহলে 24 ইন্টু 10^22, এটাকে তুমি কি লিখতে পারো? 2.4 ইন্টু 10^23 লিখতে পারো, ঠিক আছে। এরকম একটু একটু বাদ দিয়ে তুমি কি এই টাইপের একটা রাশিমালা আনতে পারো, এবং দেখবা ভাইয়া যে আনসারটা আছে ওই আনসারের কারেক্ট না হোক, একদম কাছাকাছি একটা মান পাবা, ঠিক আছে। এই কোয়েশ্চেনে বাকি অপশন গুলা কিরকম ছিল জানো? বাকি অপশন গুলা ছিল এরকম: 26.8 ইন্টু 10^23, 2.6 ইন্টু 10^22, এই টাইপের। মানে কি এই পিছনেরটা চেঞ্জ করা ছিল, সামনের গুলা কি বলতো ভাইয়া, সামনের গুলা খুব বেশি চেঞ্জ করা ছিল না। এখান থেকে কিন্তু তুমি অনুমান করে বলতে পারো যে তোমার আনসারটা কার কাছাকাছি গেছে। ওই কাছাকাছি আনসারটা তুমি দাগাই দিলে দেখবা তোমার সময়ও বাঁচবে, অনেক কিছু বাঁচবে। তো এই ক্যালকুলেশন গুলা যখন আসবে বড় বড়, তখন তোমার দুইটা মানে দুইটা কাজ তুমি করতে পারো। প্রথম যে কাজটা করতে পারো সেটা হচ্ছে তুমি আইকিউ খাটায় এভাবে ক্যালকুলেশন করে দিতে পারো, যেখানে কি থাকবে, সামান্য ত্রুটি থাকবে, এবং ওই ত্রুটি অ্যাভয়েড করে তোমার কি, তোমার ধারণা থেকে, তোমার কমন সেন্স থেকে তুমি একটা কারেক্ট আনসার দাগাই দিতে পারবা। এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমার মাইন্ড যদি তুমি তুমি যদি কোনো বলদ না হও, তোমার 100% ক্ষেত্রে এই আনসার গুলো মিলে যাবে, কারণ অপশন গুলো ওইভাবেই সেট করা। আর সেকেন্ড আরেকটা অপশন তোমার কাছে থাকতে পারে, ভাইয়া এই কোয়েশ্চেন আসছে, আমি চোখে দেখি নাই, এই কোয়েশ্চেন আমি পারি না, স্কিপ করে কি পরের কোয়েশ্চেনে চলে যেতে পারে। বাট এটা অনেক বেশি সহজ ছিল, এটা আমরা সবাই দাগেছিলাম কম বেশি, কেমন? তো এই ক্যালকুলেশন করতে খুব বেশি সমস্যা হবে না, ঠিক আছে। তো এইভাবে তোমরা কি কিছু পরিমাণ এরর কে কনসিডার করে করে কি আগাইতে পারো, কেমন? তো যাই হোক, যদি ক্যালকুলেটর ইউজ করতে না দেয় সেক্ষেত্রে আচ্ছা, ভাইয়া এইসব ভার্সিটিতে কি ক্যালকুলেটর ইউজ করতে দেয় না? না না দেয় না, ভার্সিটি ওদের অ্যাডমিশন সমস্যা দেয় না কেন? সমস্যা যথেষ্ট আছে ভাইয়া, সমস্যা যথেষ্ট আছে। আমি তোমাকে বলছি যে কোনো স্মার্ট স্টুডেন্ট তার তার ত্রিকোণমিতির যে কোনো এমসিকিউ সলভ করতে, ইভেন ডিফারেন্সিয়েশনের যে কোনো এমসিকিউ সলভ করতে, ইন্টিগ্রেশনের যে কোনো এমসিকিউ সলভ করতে তার আসলে ম্যাথ পারা লাগে না। ক্যালকুলেটরের ইউজ জানলে যে কোনো ক্যালকুলাসের ম্যাথ, সেটা হোক, সেটা ইন্টিগ্রেশন হোক বা ডিফারেন্সিয়েশন হোক, যে কোনো ত্রিকোণমিতির ম্যাথ, যে কোনো ম্যাট্রিক্স নির্ণায়কের ম্যাথ শুধুমাত্র ক্যালকুলেটর দিয়ে করা যায়, ঠিক আছে। তোমার কি লাগে না? তোমার ম্যাথ পারা লাগে না, ঠিক আছে। আর এখানে কি বলতো, এটা তো রিটেন এক্সাম না যে তোমার আসলে কেমনে করছো এটা দেখবে। এটা কি তুমি ডিরেক্ট আনসার দাগাইতেছো, তো এখানে যদি তুমি ক্যালকুলেটর ইউজ করে দাগাই দাও, কেউ তো আর তোমার কিছু বলতে পারতেছে না, তাই না? রিটেন এক্সাম হইলে বুঝতো যে তুমি আসলে কি করছো না করছো, বাট এমসিকিউ তে তো বোঝা যায় না, এই জন্য ক্যালকুলেটর ইউজ যেটা সেটা বাদ দিয়েছে। এটা করা যায় সাধারণ ক্যালকুলেটর করে ফেলা যায়? না, সাধারণ মানে ক্যালকুলেটর না, সাইন্টিফিক লাগবে, সাইন্টিফিক লাগবে। তাহলে ওই যে সাধারণ একটা দিলেই তো হয় ভাইয়া, তাহলে তো ওই যে এই সাধারণ একটা বিসিএস এ দেয়,
ঠিক আছে, সাধারণ একটা বিসিএস এ দেয়। আচ্ছা, ভাইয়া তাহলে যে বুয়েটে ক্যালকুলেটর ইউজ করতে দেয় তখন? বুয়েট রিটেন এক্সাম ভাইয়া, তোমার রিটেন দেখে বুঝে যাবে তুমি কি করছো না করছো। বুয়েটে শুধুমাত্র ক্যালকুলেটর না ভাই, অনেক হাই লেভেলের ক্যালকুলেটর ইউজ করতে দেয়। কেমন 1700, 1800, 3000 টাকা দামের ক্যালকুলেটরও বুয়েট ইউজ করতে দেয়, সমস্যা নেই। করো তুমি ক্যালকুলেটর দিয়ে সলভ করবে এখন। আমরা ক্যালকুলেটরের ইউজ কিন্তু অনেক করছি, করি না যে এরকম না। আমরা সমীকরণ সলভের ক্ষেত্রে এক লাইনে সমীকরণ সলভ করে দিচ্ছি। মনে করো আমরা একটা ইকুয়েশন পাইছি, ইকুয়েশনটা তার আমরা দেখাবো না যে আসলে কিভাবে সলভ করছি, আমরা ক্যালকুলেটরের বসে আনসার লিখছি, 10-এ 10 পাইছি, ঠিক আছে, কেউ 1 নম্বরও কাটেনি, ওগুলা জায়েজ ক্যালকুলেটর ইউজ করা। তো পরের কোশ্চেন, 300টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের 30 মিলিগ্রাম খরচ হয়, একটি স্বাক্ষর দিতে কতটি কার্বন পরমাণু খরচ হবে? এটা খুবই বহুল একটা কোশ্চেন, মানে বহুল প্রচলিত কোশ্চেন। এটা কয়েকবার বোর্ড কোশ্চেন আসছে, কয়েকবার অ্যাডমিশন টেস্টে আসছে, মানে এতবার আসছে যে ভাই এটা হচ্ছে একদম মার্ক করা কোশ্চেন, এটা তোমাদের দেয়াই লাগে কোথাও না কোথাও। তো কোশ্চেনটা কি, 300টি স্বাক্ষর দিতে একটি গ্রাফাইট পেন্সিলের 30 মিলিগ্রাম খরচ হয়। এখন বলো তো ভাইয়া, গ্রাফাইটে কার্বন ছাড়া আর কিছু আছে? না ভাইয়া। গ্রাফাইট কিন্তু কার্বনের না একটা ভাইয়া। রূপভেদ, গ্রাফাইট কার্বনের একটা রূপভেদ। তার মানে গ্রাফাইট ইউজ করা মানে কি, কার্বন ইউজ করা। তার মানে 300টি স্বাক্ষর দিতে তোমার কতটুকু কার্বন খরচ হইতেছে? 30 মিলিগ্রাম কার্বন খরচ হইতেছে। তাহলে একটি স্বাক্ষর দিতে তোমার কতটি কার্বন পরমাণু খরচ হবে? ঠিক আছে, এখন বলো তো ভাইয়া, 30টি স্বাক্ষর দিতে, 300টি স্বাক্ষর দিতে তোমার গ্রাফাইট বা কার্বন খরচ হচ্ছে কত মিলিগ্রাম? 30 মিলিগ্রাম। তো 30 মিলিগ্রাম সমান কত গ্রাম বলো তো? 30 মিলিগ্রাম সমান কত গ্রাম? এত গ্রাম না? এই 30 মিলিগ্রাম সমান এত গ্রাম না? জি ভাইয়া। 30 মিলিগ্রাম সমান জি কত? ভাইয়া। এত গ্রাম। তাহলে বলো তো স্বাক্ষর কয়টা দিছে? একটি। তাহলে একটি স্বাক্ষর দিতে তোমার কার্বন লাগছে কত গ্রাম? কত গ্রাম বলো তো? 30/1000 ভাগ কত বলো তো ভাইয়া? ভাগ হচ্ছে 300। তাহলে কত গ্রাম হয় দেখো তো, কেউ ক্যালকুলেশন করে দেখো তো কত হয় ক্যালকুলেশন করে। 30 কাটা tan ইনভার্স 4 মনে হয়, দেখো তো এরকম হয় কিনা, এরকম হয়? হ্যাঁ। tan ইনভার্স 4 গ্রাম হয়, ঠিক আছে। তো দেখতেছো জি ভাইয়া। এই ক্যালকুলেশন গুলা করার জন্য কিন্তু তোমার ক্যালকুলেটর লাগে না, আসলেই লাগে না, ঠিক আছে। তুমি যদি মুখে মুখে প্র্যাকটিস করো দেখবে এগুলোর জন্য তোমার ক্যালকুলেটর লাগতেছে না, পারবা, মুখে মুখেই করতে পারবা। আচ্ছা, তাহলে তোমার একটি স্বাক্ষর দিতে কার্বন খরচ হইতেছে এত গ্রাম। তার মানে এখন তুমি কি করতে পারো, এখন তুমি ঐকিক নিয়মে করতে পারো অথবা সূত্র ইউজ করে করতে পারো, ঠিক আছে, সূত্র ইউজ করতে পারো। তো আমি সূত্র ইউজ করে করি, যেহেতু আগেরটা আমি ঐকিক নিয়মে করছি, এটা আমি সূত্র ইউজ করে করি। তো মনে করো এটা হচ্ছে ডাব্লিউ এর মান, ঠিক আছে। এখন বলো তো কার্বনের মোল সংখ্যা n = কত? W/m। যেহেতু পরমাণুর কথা বলছে, এখানে m কি, পারমাণবিক ভর নিব। আবার এটা সমান আমি কি লিখতে পারি? n/n এ লিখতে পারি না ভাইয়া? এটা লিখতে পারি না? গত ক্লাসে কিন্তু আমি এটা শিখেছি, মোল সংখ্যা সমান W/m, গ্রাম এককে ভর ডিভাইড বাই কি, যেহেতু পরমাণু পারমাণবিক ভর, ইকুয়াল টু কি বলতো ভাইয়া? পরমাণুর সংখ্যা ডিভাইড বাই কি, অ্যাভোগাড্রো সংখ্যা। তো এখানে n এর কি আর কোনো কাজ আছে? n এর আর কোনো কাজ নাই। তাহলে n এর যেহেতু কোনো কাজ নাই, তাহলে আমরা কি w এর মান বসাই দিব। w এর মান হচ্ছে tan ইনভার্স 4। বলো তো কার্বনের পারমাণবিক ভর কত? 12। n কি, কার্বনের পরমাণুর সংখ্যা, n কি অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে বলো তো এখান থেকে n এর মান কত পাও, কতটি পরমাণু হয়? কত হয় n এর মান? কত হয়? 2 × 10⁻⁻19। 2 × 10⁻⁻19। তাহলে কতটি কার্বন পরমাণু খরচ হবে? এতটি কার্বন পরমাণু খরচ হবে, ঠিক আছে ভাইয়া? বুঝতে পারছো সবাই? এটা সহজ না, ম্যাথটা কঠিন? এগুলো 19 এর ম্যাথ, আমি যতদূর জানি। এই 19 এ করে আসছো না এই ম্যাথগুলা? জি ভাইয়া। করে আসছো, ঠিক আছে। 19 এ না করলে ফার্স্ট পেপারে করছো, ফার্স্ট পেপারে না করলে এখন করতেছো, কেমন? তো সমস্যা নেই, ঠিক আছে, সমস্যা নেই। যেখানেই ফাঁকিবাজি করো পরের বার কি হয়ে যাবে, এটা ব্যাকআপ হয়ে যাবে। তাহলে আমাদের কয়টি কার্বন পরমাণু খরচ হবে? 2 × 10⁻19টি। তো এটা খুবই কমন একটা ম্যাথ, এই টাইপের ম্যাথ তোমাদের আসবে, কেমন? তো মোল সংখ্যা নিয়ে আমি আসলে অনেক ম্যাথ করাইছি, আর অনেক ম্যাথ করাবো। এই সেম ম্যাথটা আমি 3 নাম্বার চ্যাপ্টারে যেও করাবো, ওই পরিমাণগত রসায়নে যেও করাবো। তাহলে এই ম্যাথটা আমরা করলাম। তাহলে চলো পরবর্তী ম্যাথ। আবার একটি অক্সিজেন সিলিন্ডার 200 atm চাপ সহ্য করতে পারে। সিলিন্ডারটি 125 atm চাপ এবং 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
অক্সিজেন দ্বারা পূর্ণ করা হলো, কত তাপমাত্রায় সিলিন্ডারটি বিস্ফোরিত হবে। ঠিক আছে, তো এইটার তোমার হচ্ছে আনসার করা লাগবে। এটা বইতে আসছে, বইতে আসলে এত সহজ অঙ্ক এখন আসে না, এটা খুব সম্ভব 2006 সালে বইতে আসা কোয়েশ্চেন। ঠিক আছে, অনেক আগে। তো তোমাকে কোয়েশ্চেন কি করছে, সিলিন্ডার, একটা সিলিন্ডার তোমাকে দেওয়া আছে গ্যাসের, একটা অক্সিজেন গ্যাসের সিলিন্ডার দেওয়া আছে। কোয়েশ্চেনটা তুলে ফেলো সবাই, সব টাইপের ম্যাথ করবো আমরা, দেখি তার কয়টা ম্যাথ আছে, এরপরে আর 2টা ম্যাথ আছে, 3টা ম্যাথ আছে। আচ্ছা, তো একটি অক্সিজেন সিলিন্ডার তোমাকে দেওয়া আছে, তো তুলো কোয়েশ্চেনটা তুলো সবাই। তুলছো? তাহলে একটি অক্সিজেন সিলিন্ডার 250 এটিএম অ্যাটমসফিয়ারিক প্রেসার চাপ সহ্য করতে পারে। সিলিন্ডারটি 125 এটিএম চাপ এবং 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অক্সিজেন দ্বারা পূর্ণ করা হলো। কত তাপমাত্রায় সিলিন্ডারটি বিস্ফোরিত হবে? ঠিক আছে, যখনই সিলিন্ডারের চাপ সহ্য ক্ষমতার চেয়ে বেশি হবে তখনই কি হবে, সিলিন্ডারটি বিস্ফোরিত হবে। তাহলে বলো তো, সিলিন্ডারে যে অক্সিজেন গ্যাস ছিল, তখন সিলিন্ডারে অক্সিজেন গ্যাসের চাপ T1 এর মান কত ছিল? 125 এটিএম। তাপমাত্রা T1 কত ছিল? 27 ডিগ্রি সেন্টিগ্রেড। বলো তো ভাইয়া, যখন সিলিন্ডারের তাপমাত্রা তুমি বাড়াবা তখন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ কি তুমি কমাবা বাড়াবা? না, সিলিন্ডার থেকে গ্যাস কি বের হয়ে যাবে? না, তাহলে আয়তনও কি হচ্ছে না, পরিবর্তিত হচ্ছে না। তার মানে এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ায় আয়তন এবং মোল সংখ্যা কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে, যেহেতু গ্যাস বের হচ্ছে না বা সিলিন্ডারের আয়তন বৃদ্ধি পাচ্ছে না। তার মানে কি এই দুইটা জিনিস কিন্তু তোমার কনস্ট্যান্ট আছে। ঠিক আছে, তো মোল সংখ্যা এবং আয়তন কনস্ট্যান্ট থাকলে তুমি কার সূত্র ইউজ করবা? অবশ্যই কার সূত্র? গেলুসাকের সূত্র, তাই না? গেলুসাকের সূত্র, ওইটা কি ছিল বলো তো ভাইয়া? P1 ডিভাইড বাই T1 ইজ ইকুয়াল টু কত? P2 ডিভাইড বাই T2। এখন বলো তো ভাইয়া, তোমার চাপ ছিল 125 এটিএম, তাপমাত্রা 27 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন তুমি তাপমাত্রা বাড়াইতে বাড়াইতে, যদি তুমি তাপমাত্রা বৃদ্ধি করো, নিঃসন্দেহে কি বলো তো ভাইয়া, ভিতরে গ্যাসের চাপ বাড়বে। চাপ বাড়তে বাড়তে যদি 250 এটিএম ক্রস করে, সাথে সাথেই কি হয়ে যাবে, তোমার সিলিন্ডারটা ফুটে যাবে না ভাইয়া? জি ভাইয়া। সাথে সাথে কিন্তু তোমার সিলিন্ডার ফুটে যাবে। তাহলে সিলিন্ডার ফাটার জন্য সর্বনিম্ন কত চাপ হইতে হবে? 250 এটিএম চাপ হইতে হবে। তার মানে সিলিন্ডার ফাটার জন্য তোমার যে শেষ চাপ P2 এর মান কত হইতে হবে? 250 এটিএম হইতে হবে। তো ওই সিলিন্ডার ফাটার জন্য তোমার তাপ প্রয়োগ করে তাপমাত্রা, অক্সিজেন সিলিন্ডার 250 এটিএম চাপ সহ্য করতে পারে, তাহলে তো সহ্য ক্ষমতাই হচ্ছে 250 এটিএম। আর ওই চাপে কি মানে বিস্ফোরিত হবে? এর চেয়ে যদি তুমি 0.0000001 বাড়াও তাইলে বিস্ফোরিত হবে। বুঝো নাই? তো এই 0.00001 কে আমরা উপেক্ষা করলাম। ঠিক আছে আপু? আচ্ছা ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে মানে একটু একটু যদি বাড়ে তাইলেই হচ্ছে ফুটে যাবে। ঠিক আছে, তো আলটিমেটলি আমরা ওই শেষ চাপটাকে 250 এটিএম ধরে নিলাম, লিমিট ধরে নিলাম। ঠিক আছে, তাহলে তাপমাত্রা কত হবে সেটা আমাদের বের করা লাগবে। এখন আমরা সূত্র ইউজ করব কোনটা? গেলুসাকের সূত্র। তাহলে গেলুসাকের সূত্র কোনটা ছিল? P1 ডিভাইড বাই T1 ইজ ইকুয়াল টু কত? P2 ডিভাইড বাই T2। তো বসায় দাও, P1 এর মান বসাও 125 এটিএম, T1 এর মান কত বসাবা? 27 ডিগ্রি সেলসিয়াস। না ভাইয়া 300 কেলভিন। 300 কেলভিন। অবশ্যই তাপমাত্রা কেলভিন স্কেলে মাপা লাগবে। তাহলে 27 ডিগ্রি সেলসিয়াস সমান কত? 27 যোগ 273, তার মানে কত? 300 কেলভিন। তাহলে T1 এর মান হবে 300 কেলভিন। তো P2 এর মান কত? P2 এর মান হচ্ছে সহ্য ক্ষমতা। ঠিক আছে, 250। T2 এর মান বের করবা। তাহলে T2 এর মান এখান থেকে কত আসে? কত? T2 এর মান আসে 600 কেলভিন। দেখো 600 কেলভিন না? জি ভাইয়া। 600 কেলভিন। ঠিক আছে, এই সবগুলা মুখে মুখে করা যায়। 125 কে 250 দিয়ে ভাগ করলে, মানে 250 কে 125 দিয়ে ভাগ করলে হয় 2, 2 কে 300 দিয়ে গুণ করলে হয় 650 কেলভিন। তাহলে তার মানে কি বলতো ভাই, কত তাপমাত্রায় সিলিন্ডারটি বিস্ফোরিত হবে? 600 কেলভিন তাপমাত্রায় সিলিন্ডারটি বিস্ফোরিত হবে, তাই না? সহজ না ম্যাথটা? জি ভাইয়া। 4টা বাজে, কারো কোনো প্রাইভেট আছে? না ভাইয়া। না ভাই, তাহলে চলো পরের ম্যাথ। আচ্ছা, এই ম্যাথটা তুলছো সবাই? এই ম্যাথটা তুলছো সবাই? সহজ সহজ ম্যাথ করাইতেছি, কঠিন কঠিন ম্যাথ জি ভাইয়া। সব ধরনের ম্যাথই করবো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে পরের ম্যাথ। 298 কেলভিন তাপমাত্রা ও 101.325 কিলোপ্যাসকেল চাপে 1 মিটার ব্যাসার্ধের একটি বেলুনকে সমুদ্র পৃষ্ঠ হতে ছেড়ে দেওয়া হলো। ঠিক আছে, একটি নির্দিষ্ট উচ্চতায় বেলুনটির ব্যাসার্ধ 3 মিটার এবং তাপমাত্রা 252 কেলভিন হলে ওই উচ্চতায় চাপ কত? এখন দেখো ভাইয়া, তাপমাত্রা কি কনস্ট্যান্ট রাখছে এই প্রক্রিয়ায়? তাপমাত্রা চেঞ্জ হয়েছে, তোমার ব্যাসার্ধ চেঞ্জ হয়েছে, মানে বেলুনের কি, বেলুনের আয়তনও চেঞ্জ হয়েছে।
ঠিক আছে, আবার চাপ তো উচ্চতা উঠার সাথে সাথে চেঞ্জ হবেই। তাহলে বলো তো এখানে তাপমাত্রা, চাপ, আয়তন তিনটা জিনিসই চেঞ্জ হইতেছে, বাট বেলুনের ভিতরে যে গ্যাসের পরিমাণ কি চেঞ্জ হইতেছে? গ্যাসের পরিমাণ না কিন্তু ভাইয়া। চেঞ্জ হইতেছে না। তার মানে মোল সংখ্যা কনস্ট্যান্ট, বাকি তিনটা রাশি কি চেঞ্জ হইতেছে। তাহলে কোন সূত্র ইউজ করব? সমন্বয় সূত্র যেটা, সেটা ইউজ করব। তাহলে এই কোশ্চেনটা তুলে ফেলো, এই কোশ্চেনটা রুয়েটে আসছিল, এটা রিসেন্টলি আসা মনে হয় কোশ্চেন 15-16 দিকে, এগুলা কনসেপ্ট বুকে পেয়ে যাবে। দেখি তুলো, কোশ্চেনটা তুলে ফেলো সবাই, করাই দিই। সব টাইপের ম্যাথই করাবো যাতে কোনো ম্যাথ করতে তোমাদের সমস্যা না হয়, এরপরে তোমরা বইয়ের সবগুলো ম্যাথ করতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, এখানে বেলুন যেটা ব্যাসার্ধ যেহেতু দেওয়া আছে, আমরা বেলুন গুলাকে গোলকীয় বেলুন ধরে নিব, ঠিক আছে? যদিও বেলুন কখনো গোলক হইতে তোমরা দেখছো না, বাট বই অনুসারে বেলুনকে তারা কি ধরছে? গোলক ধরছে। কেমন? ভাইয়া বেলুন- চাইলে সিলিন্ডারও তো ধরতে পারতাম। না, সিলিন্ডার ধরতে পারতা না, ডিম্বাকার ধরতে পারতা। সিলিন্ডার ধরতে হলে তোমার উচ্চতা দেয়া লাগতো, তাই না? ভাই ডিম্বাকার দিলে তখন আয়তনটা কিভাবে বের করা করতাম? যায় না, বের করা যায় না, ইন্টিগ্রেশন করে করে একদম বেসিক নিয়মে বের করা লাগবে, যেটা করতে তোমার একজন ছোটখাটো আইনস্টাইন হওয়া লাগবে, তাই না? তো এটা তো দরকার নেই। আচ্ছা, তো আমি আশা করি তোমরা কোশ্চেন তুলে ফেলছো। তোমার কি ছিল? একটা বেলুন ছিল, ঠিক আছে, একটা বেলুন ছিল। তো ধরে নি বেলুনটা হচ্ছে গোলাকার, ঠিক আছে, বেলুনটা হচ্ছে গোলাকার। তো যখন বেলুনটা নিচে ছিল, সমুদ্র পৃষ্ঠে ছিল, তখন তাপমাত্রা T1 এর মান ছিল 298 কেলভিন, ঠিক আছে। চাপ P1 এর মান কত ছিল? চাপ P1 এর মান ছিল 101.325 কিলোপ্যাসকেল। ব্যাসার্ধ R1 এর মান কত ছিল? 1 মিটার। ভাইয়া ব্যাসার্ধ দিয়ে আমাদের সূত্রে কোনো কাজ নেই, তাহলে V1 আয়তন V1 ইকুয়াল টু কিভাবে বের করব? 4/3 পাই আর কিউব। R1 কিউব। তাহলে কত হয় দেখো তো? 4/3 পাই ইনটু 1 কত হয়? কত হয়? 4.18। 4.188। কি হবে? একক কি হবে? মিটার কিউব, তাই না? এখন এই বেলুন ছেড়ে দেওয়ার ফলে এটা কি হয়ে গেছে? অনেক উপরে উঠে গেছে। উপরে উঠার ফলে সমস্যাটা কি হয়েছে বলতো? সমস্যাটা যেটা হয়েছে, তাপমাত্রা চেঞ্জ হয়ে টিটু হয়ে গেছে। টিটু হয়ে গেছে কত কেলভিন? 252 কেলভিন, ঠিক আছে। চাপ কত হয়েছে সেটা আমরা জানি না। ব্যাসার্ধ R2 এর মান কত হয়ে গেছে? 3 মিটার। তো ব্যাসার্ধ দিয়ে আমাদের কোনো কাজ নেই, আয়তন V2 এর মান কত সেটা বের করে ফেলো। 4/3 পাই R2 কিউব। কত হয় দেখো তো? 12 পাই সমান কত দেখো? 12 না, 3 3 নয়, 4 9 36, 36 পাই সমান কত? কত হয় দেখো তো? শেষ আয়তন যেটা V2 এর মান 113.09। 113.09 মিটার কিউব। এখন দেখো তো ভাইয়া, আদি চাপ এবং আয়তন পেয়ে গেছি, ঠিক আছে। পরবর্তী তাপমাত্রা, চাপ এবং আয়তন পেয়ে গেছি। এখন গ্যাস যে ছিল বেলুনে, গ্যাসের কোনো পরিবর্তন হয় নাই। তাহলে বলো তো ভাইয়া, আমরা কি সূত্র অ্যাপ্লাই করতে পারি? আমরা সমন্বয় সূত্র যেটা, সেটা অ্যাপ্লাই করতে পারি। যেটা কি ছিল? P1 V1 ডিভাইড বাই T1 ইজ ইকুয়াল টু কত? P2 V2 ডিভাইড বাই কত? T2। এখান থেকে কার মান আমরা বের করব? আমরা বের করব P2 এর মান। উচ্চতায় চাপ কত সেটা আমাদের বের করা লাগবে। তাহলে P2 এর মান কিভাবে বের করবো ভাইয়া? আর গুণন করে দাও, P1 V1 T2 ডিভাইড বাই কি? T1 V2, ঠিক আছে। মানগুলা বসায় দাও, মানগুলা বসে আনসার কত হয় বলে দাও। তাহলে P1 এর মান কত? P1 এর মান হচ্ছে 101। ভাইয়া দেখবা, চাপ যখন ইউজ করবা সবগুলা চাপের একক সেম হইতে হবে। আয়তন যখন ইউজ করবা প্রত্যেকটা আয়তনের একক কি সেম হইতে হবে। একক সেম না হলে কিন্তু কাটাকাটি করা যায় না, ঠিক আছে। তাহলে 101 325। V1 এর মান কত? 4.188। T2 এর মান কত? T2 এর মান হচ্ছে কত 252, ঠিক আছে। তারপরে T1 এর মান কত? T1 এর মান 298। V2 এর মান কত? 113.09, ঠিক আছে। অনেকে সমীকরণ রেখে 4/3 পাই কেটে দেয়, তোমরাও চাইলে কাটাকাটি করতে পারো। এটা কমপ্লিটলি তোমার পার্সোনাল চয়েস, তুমি কিভাবে করবা, কিভাবে সহজভাবে করা যায়। তো P2 এর মান কত কিলোপ্যাসকেল আসে বলো তো? 3.17। কত? 3.17। এত কম? জি ভাইয়া, এরকমই আসছে।
আচ্ছা ঠিক আছে, এরকমই আসলে এরকমই। তাহলে 3.15 কিলোপ্যাসকেল, তার মানে ওই যে উচ্চতাটা উঠছে ওই উচ্চতায় চাপ কত, এত কিলোপ্যাসকেল। এটাই কি আমাদের আনসার। তো এই ম্যাথটা বুঝো না এমন কেউ আছো? এমন কেউ কি আছেন যে এই ম্যাথটা বুঝেন নাই? এই আছেন ভাইয়া এবং দেবীয় সজনু? না ভাইয়া বুঝছি। অনেক সহজ না এই টাইপের ম্যাথ তো আপনারা 10 নম্বর চ্যাপ্টারে করে আসছেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 10 নম্বর চ্যাপ্টারে এই ম্যাথগুলোর চেয়ে কঠিন ম্যাথ আপনারা করে আসছেন, তাই না? অবশ্যই কঠিন ম্যাথ করে আসছেন। তো এগুলা সেই তুলনায় অনেক সহজ ম্যাথ। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা পরবর্তী ম্যাথটা ছিল ভাইয়া এরকম। বেলুন 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 কি সব ক্ষেত্রেই যখনই আসবে তখনই আমরা ওই গোলাকারই ধরে নিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি স্পেসিফিকলি না বলে থাকে যে সিলিন্ডার আকৃতির বেলুন, ওই আকৃতির বেলুন, তখন তোমরা গোলাকারই ধরে নিবা। কেমন? গোলাকার বেলুন ধরে নিবা। আচ্ছা, তো পরবর্তী কোশ্চেন, 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি কঠিন বস্তু সহ কোনো গ্যাসের আয়তন 100 সেন্টিমিটার কিউব। তাপমাত্রা 54 ডিগ্রি সেন্টিগ্রেডে বর্ধিত করা হলে, ঠিক আছে, তার মানে পরবর্তী তাপমাত্রা 54 ডিগ্রি সেলসিয়াস করা হলে এর চাপ দ্বিগুণ এবং কঠিন বস্তু সহ আয়তন 59.3 সিসি হয়। কঠিন বস্তুটির আয়তন কত সেটা তোমার বের করা লাগবে। এটা বুয়েটে 2 বার আসছে, সেম ম্যাথ রুয়েটে 1 বার আসছে। ঠিক আছে, এই সেম ম্যাথ বুয়েটে 2 বার আসছে, রুয়েটে কয়বার আসছে? 1 বার আসছে। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা তুলে ফেলেন, যেহেতু এটা বুয়েটে 2 বার আসছে, রুয়েটে 1 বার আসছে। খুবই সহজ ম্যাথ, তারপরেও 2 বার আসছে বুয়েটে। আসলে এগুলা দিয়ে তোমাদের টেস্ট করে তোমরা আসলে সূত্রগুলো ইউজ করতে পারো কিনা। এই টাইপের ম্যাথ একটা করাইছি বয়েলের সূত্রে যখন অঙ্ক করাইছিলাম, বাট এখানে আসলে বয়েলের সূত্র হবে না, কারণ 3টা ফ্যাক্টরি চেঞ্জ হয়। তুলে ফেলো কোশ্চেন, তুলে ফেললে বলো, তোলা শেষ হলে বলো। দেখবা এই ম্যাথ গুলা করার পরে বইয়ের ম্যাথ সবগুলা তোমরা পারতেছো। বই আসলে কঠিন ম্যাথ তাই নাই তো। আমি তো বইয়ের কিছু ম্যাথ যেগুলা কঠিন লাগে ওইগুলাও নিছি, অ্যাডমিশন টেস্টের ম্যাথও করাইতেছি। তো বইয়ের ম্যাথ কঠিন লাগবে না, ঠিক আছে, সহজ লাগবে যে বই হোক না কেন। আচ্ছা এটা করছো সবাই? ভাই আর আচ্ছা তুলে ফেলো। শেষ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখে ফেলি ঘটনাটা কি ঘটছে। তাহলে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি কঠিন বস্তু সহ গ্যাসের আয়তন তোমাকে দেওয়া আছে। তো এখানে একটা কঠিন বস্তু দেওয়া আছে, এই কঠিন বস্তু সহ গ্যাসের যে আয়তন সেটা 27 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে T1 যখন 27 ডিগ্রি সেলসিয়াস বা কত 300 কেলভিন, তখন এই কঠিন বস্তু সহ যে গ্যাসের আয়তন মানে কি পাত্রের আয়তন, ওই আয়তনের কত বলতো ভাইয়া? ওই আয়তনটা হচ্ছে 100 সিসি। কত সিসি বলতো ভাইয়া? 100 সেন্টিমিটার কিউব। এখন তুমি ধরে নাও, কি ধরে নিবা? এই যে কঠিন বস্তুটা, এই কঠিন বস্তুটার আয়তন হচ্ছে x সেন্টিমিটার কিউব। এটা কি তুমি ধরে নিলা, ঠিক আছে? কি ধরছো? ধরছো কঠিন বস্তু যেটা সেটার আয়তন কত? x সেন্টিমিটার কিউব। এখন কঠিন বস্তু সহ গ্যাসের আয়তন যদি হয় 100 সেন্টিমিটার কিউব, তাহলে বলো তো ভাইয়া গ্যাসের আয়তন V1 এর মান কত হবে? 100 মাইনাস x। 100 মাইনাস x সেন্টিমিটার কিউব, তাই না? সেন্টিমিটার কিউব বা কিউবিক সেন্টিমিটার, তো এটাকে আমরা কি লিখি? সিসি লিখি। তো বলো তো তখন তাপমাত্রা ছিল, আয়তন ছিল, চাপ কত ছিল আমরা জানি? জানি না। চাপ ধরে নাও কত? P1, ঠিক আছে? চাপ কত ছিল? P1। এখন তোমরা কি করছো? তাপমাত্রা বাড়াইছো, ঠিক আছে? তাপমাত্রা কি করছো? বাড়াইছো। তাপমাত্রা বাড়ানোর ফলে চাপ কত হয়ে গেছে? তাপমাত্রা বাড়ানোর ফলে তাপমাত্রা বাড়ায় যখন T2 করছো 54 ডিগ্রি সেন্টিগ্রেড, তো 54 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত কেলভিন? 54 প্লাস কত? 54 প্লাস 273 কেলভিন, তাহলে কত হয়? 327 কেলভিন। তো তাপমাত্রা বাড়ায় যখন তুমি 327 কেলভিন করছো, তখন চাপ কি হয়ে যায়? চাপ হয়ে যায় দ্বিগুণ। তার মানে চাপ P2 কত হয়ে যায়? 2 P1 এর সমান হয়ে যায়। এবং কঠিন বস্তু সহ আয়তন, ঠিক আছে, কঠিন বস্তু সহ আয়তন কত হয়ে যায়? 59.3 সিসি হয়ে যায়। তার মানে কি কঠিন বস্তু সহ গ্যাসের আয়তন কত হয়ে যায়? 59.3 সিসি হয়ে যায়। বলতো ভাইয়া কঠিন বস্তুর আয়তন কি বৃদ্ধি পায়? না, কঠিন বস্তুর আয়তন কত থাকে? x ছিল, xই থাকে। তাহলে কঠিন বস্তু সহ গ্যাসের আয়তন যদি হয় 59.3 সিসি, তাহলে বলতো ভাইয়া গ্যাসের আয়তন কত থাকবে? গ্যাসের আয়তন কত? 59.3 মাইনাস মাইনাস x। তাহলে দেখো তো ভাইয়া P1 V1 T1 সবগুলোর মান পেয়ে গেছো, P2 V2 T2 সবগুলোর মান পেয়ে গেছো। তাহলে আমরা কি সূত্র ইউজ করব? আমরা সমন্বয় সূত্র ইউজ করব। সমন্বয় সূত্রটা কিরকম? P1 V1 ডিভাইড বাই T1 ইজ ইকুয়াল টু কত? P2 V2 ডিভাইড বাই কত? T2।
তাহলে বসাই দাও সবগুলো মান। P1 এর জায়গায় P1 থাকলো, V1 এর জায়গায় বসাবা 100 মাইনাস এক্স, T1 এর জায়গায় বসাবা 300 কেলভিন, অবশ্যই পরম তাপমাত্রা। P2 এর জায়গায় কি বসাবা? P2 এর জায়গায় বসাবা 2P1, V2 এর জায়গায় বসাবা 59.3 মাইনাস এক্স ডিভাইড বাই কত বলতো? T2 এর মান বসাবা কত? 327 কেলভিন। এখান থেকে আসলে পরের লাইনে তুমি এক্স এর মান কত আসে সেটা বসাই দিতে পারবা ক্যালকুলেটরের সাহায্যে, অথবা কি ক্যালকুলেশন করে তুমি দেখতে পারবা যে আসলে কি আসে। তো ক্যালকুলেশন করে দেখো তো কি আসে। P1 কি কাটা, তাহলে এখানে ভাইয়া x এর মান 10.26 10.26 সেন্টিমিটার কিউব। এটাই জি ভাই এমনই আসছে। সবার কি এটা আসে দেখো তো? 10.26 সেন্টিমিটার কিউব এটা আসে সবার? দেখো ক্যালকুলেশন করে দেখো x এর মান কি আসে। আর গুণন করবা, আর গুণন করে হিসাব নিকাশ করবা, হিসাব নিকাশ করে x এর মান বের করবা। নাকি এটা ক্যালকুলেশন করে দেখাই দিব? বলো, দেখাই দিচ্ছি যদি লাগে। ঠিক আছে, যদিও গুণ করা এত টাফ কিছু না। লাগবে না ভাইয়া। আচ্ছা তাহলে কত আসে দেখো তো? কত আসে বলো 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 বলো। কত আসে? 10.26 আসে। এই 10.26 আসে ভাইয়া বোনেরা, দেবিএসএর জন্য এমনটাই আসে। এমনটাই আছে। তাহলে এই ছিল তোমাদের আজকের ক্লাস। আরো একটা ম্যাথ আমি করাইতাম, বাট বেশি লং হয়ে গেছে, পরে তোমরা ঘুমায় যাবা। তো তোমাদের আসলে ঘুম পাড়ানো যাবে না, ঠিক আছে? তোমরা আসলে মজা নিয়ে ক্লাস করবা। তো পরের ম্যাথটা আমি এরকম করাইতাম, ঠিক আছে? এটা পরবর্তী ক্লাসে করাই দিব। তো এখানে একটা নতুন টার্মের সাথে তোমরা পরিচিত হবা, সেটা হচ্ছে পানির উপর থেকে সংগ্রহ করা হলে কি হয়, ঠিক আছে? এই ধরনের ম্যাথেও যে তোমরা একটা ধাক্কা খাবা আমি জানি। তো যেহেতু ধাক্কা খাবা, এই জন্য আমি আগে থেকে করাই দিই, যাতে তোমরা পরবর্তীতে ধাক্কা না খাও। তো এই টাইপের ম্যাথ তোমাদের করা লাগবে এবং প্রচুর পরিমাণে আসে এগুলা, ঠিক আছে, পরীক্ষায়। তো ঠিক আছে, এগুলো আমি পরের ক্লাসে করাবো। পরের ক্লাসে আমরা আদর্শ গ্যাসের সমীকরণটা শিখবো, সেখান থেকে আর এর মান নিয়ে আমরা একটু ঝামেলা করবো। আর এর মান কিভাবে বের করে, 5টা 6টা একক আছে, ওইগুলা নিয়ে ঝামেলা করে আমরা আদর্শ গ্যাসের সমীকরণ দিয়ে অনেকগুলো ম্যাথ করবো, তারপরে আমরা ঘনত্ব দিয়ে ম্যাথ করবো।